লক্ষ্মী মায়ের মূর্তি সেখানে দিয়ে, কেউ মূর্তি দিয়ে পূজা করে, কেউ আবার ছবি দিয়ে পূজা করে, ব্যাপার কিন্তু একটাই। ভগবানকে যে যেমন করে ডাকে, ডাকার মধ্যে হলো কথা, প্রাণ দিয়ে ডাকতে হবে, তাকে সম্মান করতে হবে, প্রাণ ভরে মন ভরে সেই ব্রত করতে হবে, পূজা করতে হবে নিষ্ঠাভাবে, তবেই কিন্তু ভগবান তার ডাক শুনবে। মনে পাপ নিয়ে যদি ডাকি বাপ, তাহলে সেই বাপ কি দেখা দেয়? হ্যাঁ, কখনো না। আমার মা কি করলো, অনেক নারীগণ মায়ের সঙ্গে ছিল, লক্ষ্মী পূজা করলো। এখন জাগরণ করতে হবে, জেগে থাকতে হবে। লক্ষ্মী পূজা সম্পূর্ণ হলো, জেগে আছে মা, আরো নারীরা জেগেছিল, কিন্তু সকলের এত ঘুম ধরেছে, কেউ যেন থাকতে পারছে না। এক এক করে যেতে 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 মা তাকিয়ে দেখে পাশে তাই তার সঙ্গে থাকার মতো আর কেউ নাই। জয় নিতাই গৌর হরি বল, জয় রাধে রাধে শ্যাম। তবে পালা প্রসঙ্গ শুরু করি। আমার বিপক্ষে যিনি রয়েছেন অত্যন্ত জ্ঞানীগুণী শিল্পী মাননীয় বাউল রাধামোহন মল্লিক মহাশয়, কোচবিহার নিশিগঞ্জ মাথাভাঙা মাকপালা থেকে আগত মাননীয় বাউল রাধামোহন মল্লিক মহাশয়। আর আমি কোচবিহার থেকে এসেছি, ডিস্ট্রিক্ট কিন্তু একটাই, এক ডিস্ট্রিক্টের লোক কিন্তু অনেকটা দূরত্ব। তো তার সঙ্গে হবে পালা, একজন ভ্রমর আরেকজন বললা, কার যাবে ছল্লা কাল্লা আমার জানার উপায় নাই, আপনাদেরই কিন্তু বিচার করা চাই। আপনারা হচ্ছেন হাকিম স্বরূপ, আমরা হচ্ছি কি? আপনারা হাকিম, আপনারা হাকিম করবেন, হুকুম দিবেন, আর সেই অনুযায়ী আমরা কিন্তু চলবো। আমরা হচ্ছি উকিল, আমাদের মক্কেল নিয়ে আমরা করব দ্বন্দ্ব। আপনারা হচ্ছেন জমিদার, আর আমরা হচ্ছি চকিদার। ওই দেখেন চকির উপরে রয়েছে, ক্ষমা ভিক্ষা চাই, চকির উপরে যেহেতু রয়েছি, মানে দেখার জন্য কমিটির দাদা বাবার এই ব্যবস্থা করে দিয়েছে। উঁচুতে রয়েছে তাই আপনাদের চরণে প্রণাম জানাই, ক্ষমা করে দেবেন, মানে এক লেভেলে থাকলে ভালো হয়, তাই না? তো যাই হোক, দেখার জন্য এই ব্যবস্থাটা করে দিয়েছে। আজকের পালার বিষয়বস্তু, একদিকে লালা বাবু, আরেকদিকে জগৎ শেঠ। আমার বিপক্ষে সরকারকে, যেহেতু তিনি বয়সে বড়, তাকে একটা মন মতো ভূমিকা দিতে হবে, তাই না? যেহেতু আমি প্রথমে দাঁড়িয়েছি, আমি আমার মন মতো ভূমিকা আমি নেব, আর আমার বিপক্ষে সরকারকেও সেই মন মতো ভূমিকাটাই দেব। বয়সে বড়, পদে বড়, খাওয়ার দিকেও বড়, মানে খাওয়ার দিকেও বেশি বেশি খায়। ভুঁড়িটা দেখতে পেরেছেন? মানে আমার ভাসুর যাওয়ার আগে আগে ভুঁড়িটাই যায়, সব দিকে বেশি বেশি, সব দিকে বড়। তাই আমি মনে মনে করলাম, ভাবনা সরকার মশাইকে সেরকম জায়গাটাই দিতে হবে নাকি। তাই আজকে হচ্ছে তিনি লালা বাবু, লালা বাবু বাবু, আর আমি জগৎ শেঠ। জগৎ শেঠের ভূমিকায় থেকে তাহার কাছে কিছু কথা আমি জিজ্ঞাসা করব, আপনারা বসে বসে শ্রবণ করবেন। কে যুক্তি দিয়ে কথা বলল, কে অযুক্তিতে কথা বলল, এই হবে আমাদের তরজার লড়াই। কথা দিয়ে কথা কাটি লাগবে না, কোনো ঠ্যাঙ্গা লাঠি পরিপাটি খাটি খাটি জবাব যদি পাই তাহলে অসুবিধার কিছু নাই। খাটি খাটি পরিপাটি জবাব যদি না পাই, তাহলে আমার কিন্তু ভাসুর হোক আর যাই হোক ছেড়ে দেওয়ার একদম ইচ্ছা নাই। সত্যি কথা বলছি, একদম কিন্তু ছেড়ে দেবো না। যে ভাসুর বলে তাকে ছেড়ে দেবো এমনটা কিন্তু হবে না। এটা কিন্তু ভুলেও ভাববে না, ভাসুর ঠাকুর আমি তোমারে জানাই, তুমি ঠাকুর, আজকে ডান্ডা দিয়ে কি করব তুমি বুঝতেই পারবে। আমি হচ্ছে জগৎ শেঠ। শেঠ কখনো মাথা করি না, আমি হেড, আমি জগৎ শেঠ, শেঠ বাবু। তাই পালার ভূমিকায় যাই, শুনুন কি বলছে। মুর্শিদাবাদ জেলা, কান্দি থানা, যে পালা প্রসঙ্গ আপনাদের সম্মুখে তুলে ধরব। একই জায়গাতে থাকেন দুই বন্ধু, তাদের খুব ভালোবাসা, একজন আরেকজনকে ছাড়া এক মুহূর্ত যেন বাঁচে না, একজন আরেকজনকে না দেখে যেন তাদের দিন কাটে না, তাদের যেন সকাল হয় না। এত ভালোবাসা, এত টান। কিন্তু একটা কথা আপনারা ভাববেন, যখন কিনা একজনের সঙ্গে একজনের বেশি প্রীতি হয়, মানে বেশি যখন গাঢ় হয় প্রীতি, তখন আপনি ভাববেন যে এই প্রীতি বেশি দিনের নয়, একজন একজনকে ছাড়া বাঁচে না। তখনই ভাববেন যে প্রীতিটা বেশি দিনের নয়, হয়তো কোনো বিপদ আসবে।
এটা হচ্ছে সিগনাল, তাই না? আমরা কিন্তু বাস্তব জগতেও দেখতে পাই। তাই এই পালা প্রসঙ্গের মধ্যে দুই বন্ধুর কি হয়েছে জীবন কাহিনী, এটাই আপনারা শ্রবণ করবেন, আমরা তুলে ধরব জানি। ভূমিকাতে জগৎ শেঠ গো আমি হইয়া এই সভাতে দাঁড়া আমার বিপক্ষেতে প্রাণের বন্ধু, আমার বিপক্ষেতে প্রাণের বন্ধু ওই লালা বাবু তাই গো ভূমিকাতে জগৎ শেঠ গো, ভূমিকাতে জগৎ শেঠ গো। কবির কল্পনাতে আমি কিন্তু জগৎ শেঠ নই, আর আমার বিপক্ষে সরকারও কিন্তু লালা বাবু নয়। স্বপ্না দাসী নামটা কিছুক্ষণের জন্য বর্জন করে পালার ভূমিকা ধরে এই কবির কল্পনাতে, আমি কল্পনায় এই সভাতে হয়ে দাঁড়াই জগৎ শেঠ ভাই। আমার বিপক্ষে যিনি রয়েছে তিনি আমার বন্ধু, প্রাণের বন্ধু। আমি দেখি লালা বাবু আমার সঙ্গে পাই, তাহার কাছে কিছু কথা আমরা দুজনে মিলে করব আলোচনা। বসে বসে শুনবেন আপনারা সাধু গুরু বৈষ্ণব জানা গো। দুজনই যখন ছোট ছোট ছোট, তারা বোঝে না হিংসা নিন্দা লাভ লোকসান তাদের মধ্যে এখনো আসেনি। সেদিন থেকে তারা দুজনও প্রাণের বন্ধু। একজনকে না দেখলে আরেকজনও থাকতে পারে না। একই সঙ্গে স্কুলে যাওয়া, একই সঙ্গে আড্ডা মারা, একই সঙ্গে খাওয়া, একই পোশাক পরা, দুজন দুজনকে ছাড়া, কেউ কাউকে ছাড়া বাঁচে না। এরকম একটা ভালোবাসা। ধীরে ধীরে ওই না দুই বন্ধু তখন বড় হইয়া গেল। সেসব কথা বলবো আমি এই সভাতে খুলে ভালো গো। দুজনই জমিদার, লালা কারো চেয়ে কম না। জগৎ শেঠ সেও কখনো মাথা করে না হেড, সেও প্রতাপশালী। দুজনের হাতেই টাকা, দুজনেই জমি সম্পত্তি, কারো যেন কম না। দুই বন্ধু খুব ভালোবাসা। হঠাৎ করে দেখা যায়, মানে এমন একটা ব্যাপার স্যাপার, লালা বাবু সদা সর্বদা ইস্ত্রি করা জামা কাপড় পরে। এত প্রতাপশালী জমিদার লালা। জগৎ শেঠ সেও সেরকম। হঠাৎ করে একদিন জমি সম্পত্তি নিয়ে, জমি নিয়ে একটু দ্বন্দ্ব লেগে গেল দুজনের মধ্যে। যখন দ্বন্দ্ব লেগে গেল
আমাদের সাধারণত কিন্তু এক সংসারের মধ্যে থাকতে গেলে যেমন একটু দ্বন্দ্ব কিন্তু লাগে, লাগে না? প্রত্যেক দিন কি আমাদের ভালো যায় মা? যায় না। কোনো কোনো দিন আছে খুব আনন্দে কাটে, আর কোনো কোনো দিন নয়নের জল ঝরে। আর একটা কথা কি, আপনি একজনের উপকার করবেন, দেখবেন উপকার করছেন, মনে মনে ভেবে রাখবেন লাথিটা আপনাকেই কিন্তু দেবে। যে উপকার বেশি করে বলে উপকার মানুষের নাই ভাল, আর উপকার যারা মানে ভালো গাছের অর্জুন গাছের নাই ছাল, আছে না? ভালো জিনিসের একটু বিপদ বেশি। একটু জমি নিয়ে যখন দ্বন্দ্ব লেগে গেল, তারা মনে মনে ভাবলো আমরা এতদিনের বন্ধু, কোনো ব্যাপার না, হয়তো মিটে যাবে। কিন্তু ধীরে ধীরে ওই ফুলকি একটু আগুন, তুষের আগুন, একটু যদি আগুন থাকে আর সেখানে যদি একটু হাওয়া পায়, ধীরে ধীরে সেই আগুনটা কিন্তু বিশাল আকার ধারণ করে, করে না? একটু জমি নিয়ে দ্বন্দ্ব লেগে প্রাণের বন্ধু দুই বন্ধুর মধ্যে এমন হয়ে গেল যেন একজন আরেকজনের মুখ দর্শন করে না। এমন একটা জায়গা এসে গেছে। শেষ পর্যন্ত ধীরে ধীরে যেতে যেতে মিউচুয়াল হলো না, সমাধান হয়নি। শেষ পর্যন্ত দেখা গেল এই দুই বন্ধুর এই সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, এটা একদম কোর্ট পর্যন্ত চলে গেছে। দুজনের মধ্যে, তারা ছিল প্রাণের বন্ধু, যে কিনা একজন একজনকে ছাড়া বাঁচত না, তারা হয়ে গেছে আজ শত্রু। একজন আরেকজনকে দেখলে যেন খুন করবে, এমন একটা পরিস্থিতি এসেছে। তাই দুই বন্ধু মনে মনে ওই না ভাবিল যে তাই হঠাৎ করে আমাদের মধ্যে কি হয়ে গেল তাই রে। কিন্তু পিছিয়ে আসার কোনো রাস্তা নাই, এতটাই এগিয়ে গিয়েছি, এখন দু পা যদি পিছিয়ে যাই আমার পিছানোর রাস্তা নাই, পিঠের দেওয়াল থেকে গেছে। লালা বাবু কেস করলো, কেস কোর্টে উঠে গেল, রায় ঘোষণা হবে। ভগবানের কাছে প্রার্থনা, হে ভগবান দেখি আজ কি হয়। আমি লালা মনে মনে ভাবছি, যে ছিল আমার প্রাণের বন্ধু, যাকে এত ভালোবেসেছি, যার জন্য এত কিছু করেছি, যারা বদন না দেখলে, মুখ না দেখলে সকাল প্রভাত হয় না, যাকে না দেখে এক মুহূর্ত যেন থাকতে পারি না, সে আমার নামে ডায়েরি করলো, সে আমার নামে মামলা মোকদ্দমা করলো। মনে মনে অনেক দুঃখ, অনেক কষ্ট জমা হয়ে গেল। ধীরে ধীরে দেখা গেল রায় ঘোষণা হলো। কি রায় ঘোষণা হয়েছে? জগৎ শেঠ হেরে গেছে, লালা জিতে গেছে। সেদিন জগৎ শেঠ বাবু লালার কথা ভাবছে, লালারে এত ভালোবাসার মধ্যে আমার সঙ্গে এমন ব্যবহার করলি, লালা আমি তোর মুখ দর্শন করতে চাই না। হে প্রভু, হে দয়াল, আমরা জানি যখন আমরা কোনো ভেজালে পড়ি পঞ্চায়েতের কাছে যাই, পঞ্চায়েত বাবু যদি সেরকম সমাধান মানে মন মতো যদি আমার বিচার না পাই, তাহলে আমরা কোথায় যাই? প্রধানের কাছে যাই। প্রধানের কাছে যদি সেরকম বিচার না পাই, আমরা কি করি? ডায়েরি করি, কোর্টে যাই। কোর্টের থেকে যদি বিচার সেরকম না পাই, তাহলে শেষ পর্যন্ত ভগবানের কাছে জানাই, হে ভগবান, হে দয়াল, অন্য মানুষ না জানুক, তুমি তো জানো প্রভু আমি কোনো ভুল করিনি, কিন্তু
ভুল না করেও যে আমাকে শাস্তি পেতে হচ্ছে প্রভু, তুমি বিচার করো প্রভু। ভগবানের কাছে বিচার দিয়ে আমরা কিন্তু সেই প্রভুর দিকে তাকিয়ে থাকি। লালার এমন রায় পেল, লালা জিতে গেল, জগৎ শেঠ হেরে গেল। জগৎ শেঠ কাঁদতে কাঁদতে মনে মনে ভাবছে, তার স্ত্রীকে ডেকে ডেকে বলছে, হ্যাঁ গো, যে বন্ধুর জন্য একই সঙ্গে বাড়ি করেছি, একই সঙ্গে থাকবো বলে, আজকে বন্ধু আমার সঙ্গে বেঈমানি করেছে। বন্ধু যদি বন্ধুর সনে বেঈমানি করে, আর দোষ দেব কারে? বন্ধু আমার সঙ্গে বেঈমানি করেছে, বন্ধু কেসে জিতে গেছে, সে রায় পেয়েছে, সে জিতেছে, আমি হেরেছি। আর এখানে থাকার আর আমাদের কোনো দরকার নেই, চলো গো। আর বন্ধুর মুখ দর্শন করতে চাই না, এখানে আর থাকবো না, অনেক দূরে চলে যাব, অনেক দূরে যাব, যেন বন্ধুর দর্শন না পাই, বন্ধুর দেখা যেন না পাই। ঘুম থেকে উঠে যেন বন্ধুর বদন দর্শন করতে আমাকে না হয়। জগৎ শেঠ কি করলো? গ্রামবাসী আত্মীয় স্বজন ছেড়ে যেতে কত কষ্ট, যে যায় একমাত্র সেই বোঝে সেই কষ্ট যন্ত্রণা কতটা। লালা, ওরে লালা, তোর জন্য আজকে আমার গ্রাম, এই মাটি ছেড়ে আমাকে যেতে হচ্ছে লালা, কিন্তু তবুও শত দুঃখেও হব সুখী। আমি তোর বদন দর্শন করতে চাই না, আর আমার এই মুখও তোকে দেখাবো না। চলে যাব আমি গ্রাম থেকে। সব সম্পত্তি কোন রকম করে কিছু বিক্রি করেছে, কিছু রেখেই কি করলো? জগৎ শেঠ বৃন্দাবনের পাশে একটা অট্টালিকা তৈরি করে সেখানে তিনি সুন্দরভাবে রয়েছে। কিছুদিন যাবার পর হঠাৎ করে একদিন দ্বারের মধ্যে জগৎ শেঠের স্ত্রী দেখতে পায় একজন মানুষকে যেন চেনা চেনা লাগছে। কেউ যেন গেটের সম্মুখে এসে দাঁড়িয়েছে। দূর থেকে ওপর থেকে দেখতে পায়, কি এ তো আমার স্বামীর প্রাণের বন্ধু যে হয়েছে আজ শত্রু, তাকে দেখতে পাচ্ছি। এ কি আমার বাড়ির সম্মুখে কেন তাকে দেখা যায়? দৌড়ে গিয়ে স্বামীর ধারে বলছে, হ্যাঁ গো স্বামী, আজকে কি ঘটনা হয়েছে জানো? নিচে গিয়ে একটু দেখো, তোমার বাড়ির সম্মুখে একজন চেনা ব্যক্তি এসেছে। বলছে, কে এসেছে গো? কে এসেছে তুমি জানো? শুনলে তোমার মাথা ঠিক থাকবে না। বলো না, বলো কে এসেছে। আমার তো সেরকমই চেনা লাগছে, যেন তোমার বন্ধু লালা তোমার কাছে এসেছে। এ কি বলছো? যাকে, যার মুখ দর্শন করবো না, যাকে দেখবো না বলে এতটা দূরে এসেছি, আজ সে আমার সম্মুখে কেন এসেছে? আর কি চায় সে আমার কাছে? আর কি চায়? আর কি পাওয়ার আশা করে? আমি এখনই যাব, গিয়ে এই লালাকে উচিত শিক্ষা দেব। ধারালো একটা তীক্ষ্ণ অস্ত্র হাতে নিয়ে জগৎ শেঠ এসে লালার সম্মুখে দাঁড়ালো। ধীরে ধীরে ওই না জগৎ শেঠ লালার কাছে যায়, আর লালা বাবু জগৎ শেঠের সম্মুখেতে বদনেতে তাকিয়ে যে দুজন দুজনের বদনের দিকে তাকিয়ে আছে বলে সভার ঠাই। আর এইখানেতে কিবা কথা হলো আমি আপনাদের জানাই। জগৎ শেঠ বলছে, তুই কে? লালা বলছে,
আমি লালা। জগৎ সেটা চিনতে পেরেছে, আমি লালা, আমি তোর বন্ধু। কিসের বন্ধু? ভুলে গেছিস? বন্ধু তো আর নেই। আজ তো তুই আমার শত্রু, তুই শত্রু হয়ে আমার সম্মুখে দাঁড়িয়েছিস। আর কি চাই? আমার কাছ থেকে তো অনেক কিছু নিলি, আমাকে তো হারিয়ে দিলি। রায় ঘোষণা হলো তুই জিতেছিস, আমি হেরেছি। আমি সেটাই মেনে নিয়েছি। আমি সকলকে ছেড়ে দিয়ে আজ এখানে এসেছি। আজ তুই এখানে কেন এলি? তোর মনের মধ্যে কি ভাবনা? তোকে দেখতে পাচ্ছি সেই ইস্ত্রি করা জামা কাপড় তোর মধ্যে আর নেই লালা। তুই একই বেশ ধরেছিস। লালা বাবু ইস্ত্রি করা জামা কাপড় ছেড়ে দিয়ে লালা বেশ ধরেছে কি? ডোর কপিন, বৈষ্ণবের বেশ। লালা তোর এমন বেশ কেন? অতি ভক্তি চোরের লক্ষণ। হাত জোর করে জগৎ শেঠকে বলছে, হাত জোর করে, বন্ধু আমি আগের মতো আর নেই। জগৎ শেঠ বাবু বলছে অতি ভক্তি হচ্ছে চোরের লক্ষণ। বন্ধুর মধ্যে হয়েছে শত্রুতা, আর আজকে আবার তুই আমার কাছে এসেছিস। আজকে আমি তোকে শেষ করে দেব। লালা বলছে আমি তোর কাছে ভিক্ষা চাই, কিন্তু আমার এখানে জিজ্ঞাসা। এখানে দাঁড়িয়ে আমার একটাই কথা মনে হচ্ছে, কেমন এই বেশ কখন ধরে মানুষ? যুদ্ধে যখন হেরে যায়, আর কিছু করতে পারে না, তখন কি করে? নত স্বীকার করে, তারপর শত্রু কিন্তু বেঈমানি করে। আমি লালার কাছে জানতে চাই, হে লালা তোমার এমন বেশ কেন হলো? লালা আমার কাছে খুলে বলো ভালো, তুমি কেন ইস্ত্রি করা জামা কাপড় বাদ দিয়ে তুমি কেন এমন বেশ ধারণ করলে? লালা একটু আমার কাছে খুলে বলো। আর তুমি যে বেশ ধরেছো, তুমি ভাবছো তোমার মনের ভাবনা আমি বুঝতে পারছি না? আমি সব বুঝতে পারছি। কেন? যোগী বেশ ধারণ করে, বৈষ্ণব বেশ ধারণ করে সীতাকে হরণ করেছিল কে? রাবণে। তোমার তোমার তো নাই জানা। আজ বুঝি শত্রুতা করতে এসেছো লালা, আমি করি জিজ্ঞাসা। এমন কত দেখা যাচ্ছে কৃষ্ণ নাম হরিনাম নিয়ে অনেকেই ব্যবসা করছে, নারী পাচার হচ্ছে, গোপন গোপন অনেক কিছু চলছে। আমি দেখতে পাই। ওগো লালা তোমার কাছে আমি জানতে চাই, তোমার কি মনে নাই? আমি তোমার কাছে সুন্দরভাবে জিজ্ঞাসা জানাই, কেন তুমি সংসার ছেড়ে দিয়ে এই বসন ধারণ করেছো? সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সর্বশাস্ত্রে কয়। সেই সংসার ছেড়ে দিয়ে তুমি একা একা কেন এই বৃন্দাবনে এলে? আমার কাছে এলে আমি তোমার কাছে জানতে চাই। এইখানেতে তোমার কাছে আমি করলাম জিজ্ঞাসন, ভালোভাবে জবাব দেবে লালা মনেরই মতন। প্রথমবারে তোমার কাছে আমি এতটুকুই জানিবারে চাই, তারপরেতে তোমার সঙ্গে কথা হবে আমি ভুলবো না গো তাই। এবারে পর্যন্ত করি ক্ষান্ত রাধা কান্তেশ্বরী, আর চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। গান ধরে তারপর আমি আসর ছেড়ে দিচ্ছি। দেখি লালা কেন এলো, লালার সঙ্গে একটু কথা বলতে চাই, তাই না? কেন লালা এসেছে, কেন সংসারে ছেড়ে দিয়ে
লালা আমার দরবারে এসে উপস্থিত হলো, কি চায়? তার মানে আরো মনে হয় জটিল ভাবে কোনো কিছু নিয়ে এসেছে শত্রুতা করার জন্য। সেইভাবে হয় নাই, এখন গোপন ভাবে করবে নাকি? সে চালাকি এখন আর চলবে না, তাই না? আগে একসঙ্গে ছিলাম, ছেড়ে দিয়েছি, এখন অনেকটা দূরে এসেছি। এখনো যদি তুমি আমার সঙ্গে শত্রুতা করো, মানে তুমি তো শত্রুই আছো, এখন যদি আরো গোপন কিছু শত্রুতা করতে চাও, একদম ছাড়াছাড়ি নাই। একটা গান গাই। সুন্দর একটা লড়াই ভক্তবৃন্দের পক্ষ থেকে এবং কমিটির পক্ষ থেকে তারা সিদ্ধান্ত করে দিয়েছেন। একদিকে লালাবাবু, আরেকদিকে জগৎ শেঠ, এ দুজনের মধ্যে যে একটা ভাবের লড়াই, এই লড়াইটা আজকে দুজনের মধ্যে আমরা আবার একটু তুলে ধরতে চাই। স্বপ্না দাসী জগৎ শেঠের অভিনয় নিয়ে খুব সুন্দর অভিনয় করে গেল, খুব ভালো জিজ্ঞাসা করলো। তবে দেখো বন্ধু, চিরদিন তো কাহারও সমান নাহি যায়, এই তো, হ্যাঁ, চিরদিন কাহারও সমান নাহি যায়, এ তো হয়। ইচ্ছা করে কেউ চায় না আমি গরিব হয়ে যাই, ইচ্ছা করে কেউ চায় না আমি দুঃখের সাগরে ভাসি, কিন্তু আবার কপালেরও যদি লেখা, ওটাও তো খণ্ডানোর উপায় নাই। আবার কিছু মানুষের কর্মফলে কিছু হাসি কান্না, এটা কপালেই মিলে। সব পরে যেখানে প্রশ্ন রেখেছে যে আগে আমরা দুইজন ছোটবেলায় বন্ধু ছিলাম, তারপর আবার শত্রু হয়ে গেলাম, এরকম হয়, মানে কম্পিটিশন না। হ্যাঁ, পাশাপাশি দুজন দোকানদার থাকলে সেও চায় আমার একটু নামটা বেশি হোক, আমার বেচাকিনি বেশি হোক। দুজন গায়কের মধ্যেও তাই, যারা খেলা খেলে তাদের মধ্যেও তাই, দুই জমিদারের মধ্যেও এরকম সম্মান নিয়ে লড়াই। কারো তো টাকা পয়সা কম না, জমিদারির অহংকার। অর্থ ভালো, অর্থ ছাড়া মানুষের জীবন চলবে না, কিন্তু অর্থ যদি অনর্থের মূল হয় তাহলে জীবনে বিপদ ডেকে আনে। এই অর্থ যদি পরমার্থ হয় তাহলে মানুষ সুখে থাকতে পারে, কিন্তু অর্থের অহংকারে যখন মনুষ্যত্ব ভুলে যায় তখনই বিপদে পড়তেই হবে। এটা হচ্ছে অর্থের নিয়ম। মানুষকে ভগবান দিয়েছে জ্ঞান, বুদ্ধি, বিবেক, বৈরাগ্য, এগুলি মানুষকে দিয়েছে, এগুলি অন্য কাউকে এরকম দেয়নি। বিবেকের দ্বারা মানুষ মহান হতে পারে, আবার মানুষ শয়তানও হতে পারে। সব কথা পরে, আগে ঠাকুরের চরণে একটি ভক্তি গীতি নিবেদন করে তারপর তার জবাব দিতে চাই। একটু আশীর্বাদ রাখবেন সবাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে সবাই হরি বল, হরি বল। আপন আপন পিতা মাতা প্রেমানন্দে সবাই হরি বল, হরি বল। তুমি বিধির বিধি, গুণনিধি, গুণে নাই তুলনা। ওগো দয়াল, এই দাসেরে দয়াল, এই দাসের দয়াল
ভুলো না, ভুলো না, তুমি ভুলো না এই দাসের দয়াল, এই দাসের দয়াল, ভুলো না, ভুলো না, ভুলো না ও গো দীনদরদী, ও গো দীনদরদী, তুমি বিধির বিধি, গুণনিধি, গুণের নাই তুলনা এই দাসের দয়াল, এই দাসের দয়াল, ভুলো না, ভুলো না, ভুলো না। ও গো দরদী, ওই যে আকাশ বাতাস অনল, মাটি কিবা জল, তুমি স্রষ্টা, তোমার সৃষ্টির ফসল। আরে কথাটা সত্য। এই যে পঞ্চতত্ত্ব, আকাশ বাতাস আগুন মাটি জল, এই পাঁচটাই হচ্ছে ভগবানের প্রথম ফসল। আমরা যদি দেই দৃষ্টি, এই পঞ্চতত্ত্ব ভগবান করেছে প্রথমে সৃষ্টি। এই জগতে যা পাই এই পঞ্চতত্ত্ব ছাড়া কিছুই হয় নাই। ওই যে আকাশ বাতাস অনল, মাটি কিবা জল, তুমি স্রষ্টা, তোমার সৃষ্টির ফসল। আমি পারি না বুঝিতে, কুলাই না বুঝিতে, আরে তোমার লীলায় আমি বুঝতে পারি না। আর আমার যে জ্ঞানের পরিধি, আমার যে জ্ঞানের পুঁজি, এই পুঁজিতে তোমাকে তালাশ করা আমার পক্ষে কুলায় না। পারি না বুঝিতে, কুলায় না বুঝিতে, খুঁজিতে খুঁজিতে হইলাম দেওয়ানা এই দাসের দয়াল, এই দাসের দয়াল, ভুলো না, ভুলো না, ভুলো না। রাজনীতি আর ধর্মনীতি, ধর্ম ছাড়া রাজনীতি নয়, আবার রাজনীতিও ধর্ম ছাড়া নয়। রাজনীতি কারে কয়? যেটা সবার উপরের নীতি, যেই রাস্তাটা সবচেয়ে বড়, এই রাস্তাটার নাম রাজপথ। আর যেই নীতি সবচাইতে বড় সেটা রাজনীতি।
যেই মিস্ত্রি সবচাইতে বড় তার নাম রাজমিস্ত্রি। তাহলে রাজনীতি তো খারাপ না, ভালো। আবার ধর্মনীতি কি একই। আমাদের সারা ভারতবর্ষে সকলের উপরে কে? তিনি হলেন মহামান্য রাষ্ট্রপতি। তারপরে তার দপ্তর, এ মন্ত্রী ও মন্ত্রী, এগুলি হচ্ছে দপ্তর। তেমনি সকলের উপরে হচ্ছে ভগবান। আর এই যে দেবদেবী, তারা হচ্ছে তার দপ্তর। এক একজনকে এক একটা কাজের ভার দিয়েছে। দেখতে পাই মা গঙ্গা, বাবা ভোলানাথ। তাহলে পরম পুরুষ পরম ব্রহ্ম, পরম ব্রহ্মের ললাট হইতে পড়ল এক ফোঁটা ঘাম, তাহাতে জন্ম নিল আদ্যাশক্তি নাম। আদ্যাশক্তির জঠরে জন্ম ধরে 3 সন্তান, একজন ব্রহ্মা, আরেকজন বিষ্ণু, আরেকজন পঞ্চানন। এই যে 3 জন এলো, 3 জনকে 3টা ভার দেওয়া হলো। একজন সৃষ্টি করবে, আরেকজন পালন করবে, আরেকজন সংহার করবে। 3টা দপ্তর 3 জনকে ভাগ করে দেওয়া হলো। তারপর আবার গোবিন্দের চরণ থেকে জন্ম নিল গঙ্গা মাই। কেন? পাপীকে উদ্ধার করার জন্য, আমরা উদ্ধার হওয়ার জন্য, পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সনাতন ধর্মের নিয়ম অনুসারে গঙ্গা স্নান করতে যাই। তাহলে প্রত্যেকটারই ধর্ম আছে, দরকার আছে। মা লক্ষ্মী, তিনি হলেন খাদ্য দপ্তর। সরস্বতী, তিনি হলেন শিক্ষা দপ্তর। এরকম প্রত্যেকটা দপ্তরে একজন করে আমাদের নিয়োগ করা আছে। তাহলে আলাদা তো কিছুই না, কিন্তু আমরা বুঝতে পারি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক রকম গান আছে। এত গান থাকতে বাউল গান শোনার দরকারটা কি? গান তো অনেক রকম আছে, কিন্তু বাউল গান শোনার দরকারটা কি? আবার অনেক সাধুগুরু বৈষ্ণব তারা বাউল গান শুনতে চায় না। তার একটা কারণও আছে। এমন গান শুনতে যায়, ওইখানে গিয়ে নিজের মনের খোরাক কিছু পায় না, তার জন্য যায় না। এটা সাধুগুরু বৈষ্ণবের দোষ না। আমরা এখন গেরুয়া পোশাক পরে আসরে দাঁড়াই, আহা, যখন আসরে দাঁড়াই একবার চৈতন্য গোসাই, বাড়িতে গিয়ে দেখেন তুলসী গাছ নাই। এই তো আমাদের অবস্থা। হ্যাঁ, আমাদের কিছু বাউলের মধ্যে এমন বাউল আছে, হায় রে হায়, মায়ের গান গাইতে গাইতে গড়াগড়ি যায়, গিয়ে দেখুন ওর মা ঠিক মতো ভাত পায় কি না পায়। ওই আসরে দাঁড়াইয়ে আহা, শ্রেষ্ঠ বক্তা। হ্যাঁ, যত নীতির কথা, কিন্তু এটা তো ঠিক না বন্ধু। নিজে কিছু আচরণ না করে খালি মানুষকে উপদেশ দেওয়াটা ঠিক না। হ্যাঁ, ভগবান নিজে আচরিয়া ধর্ম জীবের শিখায়। এখন কথা একদম স্পষ্ট, যেমন গায়ক তেমনও কিছু কমিটি, এই জন্য সমাজ হয়ে গেছে নষ্ট। আমাদের চাইতে কিছু দামি দামি শিল্পী আছে, ওই শিল্পীরা আসলে পরে ওই যে দক্ষিণবঙ্গ থেকে বড় বড় দামি দামি শিল্পী যাদের বায়না করে, যাদের টাকাটা আগে পাঠিয়ে দিতে হয়, 1 লাখ 2 লাখ যা হয় সম্পূর্ণ টাকা আগে পাঠিয়ে দেওয়া হয়। তারপর শিল্পী আসলে পরে ওই কিছু কমিটিরও লোকজন ওদেরকে নিয়ে যায় গোপন ঘরে। তারপরে ঢালাঢালি করতে করতে পেট ফুলাই আসরে যাবে, ওদের মুখেই কৃষ্ণ কথা শুনতে হবে। তাহলে নরকে যাবেন না, যাবেন কই? হ্যাঁ, পোশাক পরবে গেরুয়া, আর এমন খাওয়া খাবে, হরিবল বলতে যাবো হরিবল। হ্যাঁ, খালি শিল্পীর দোষ না, কমিটিরও দোষ আছে।
ওদের জন্য বোতল আগেই রেডি। তাহলে বোতল খেয়ে যদি আসরে গিয়ে কৃষ্ণ কথা কয়, ওই নাম শোনাও পাপ, গাওয়াও পাপ, টাকা পয়সা নষ্ট করাও কোনো কাজে লাগবে না। এই জন্য নিজে আচরিয়া ধর্ম জীবের শিখায়, নিজে কিছু করো তারপর মানুষকে বলো। হ্যাঁ হ্যাঁ, ও দরদি দয়াল আমার, যদি সাহস না থাকতো তাহলে ক্যামেরার সামনে আর বলতাম না, একটা কথাও বাদ দিবেন না, সব ছেড়ে দিবেন। হ্যাঁ, প্রত্যেকটা শিল্পীর কানে কানে যেন যায়, কারণ সমাজটাই তো এই হয়ে গেছে। দরদি, ওই যে গ্রহ নক্ষত্রগণ, চন্দ্র কিবা তপন, আকাশে তারকা অগণন, অপূর্ব শোভন। হ্যাঁ, ও দয়াল, ওই যে আকাশে তারকাগণ, গ্রহ নক্ষত্র, চন্দ্র কিবা তপন, আমরা কোনো কিছু একটা তৈরি করি, কি অহংকার, আহা আমি কি তৈরি করেছি। এই যে বিশ্বের যে এমন শোভা, মনি মনোলোভা, কে সৃষ্টি করেছে? হ্যাঁ, একটা টর্চ লাইট আবিষ্কার করার পরে কত বাহাদুরি অন্তরে, কি আবিষ্কার করেছি। আহা, একবার চিন্তা করে দেখো ভালো, জোনাকি পোকার যে পাছার মধ্যে কে দিল এরকম আলো? হ্যাঁ, ওটা কোন বিজ্ঞানে দিছে? তাহলে ভগবান যিনি, তিনি যে কত মহান, তিনি আমাদের জন্য কত কি দিয়েছে। ওই যে গ্রহ নক্ষত্রগণ, চন্দ্র কিবা তপন, আকাশে তারকা অগণন, অপূর্ব শোভন, পাহাড় পর্বত নদী বৃক্ষলতা ঔষধি, ও পাহাড় পর্বত নদী বৃক্ষলতা ঔষধি, সৃজিলে জীব আদি, সৃজিলে জীব আদি, কে করে গণনা। এই দাসের দয়াল, এই দাসের দয়াল, ভুলো না, ভুলো না, ভুলো না। ওগো দয়াল, তোমার সৃষ্টির শ্রেষ্ঠ মানব। ভগবান অনেক কিছু তৈরি করেছে, এই মানুষ সৃষ্টি করেছে সকলের পরে। কেন? এত কিছু সৃষ্টি করে ভগবানের মন ভরে নাই, তারা কেউ ভগবানের গুণগান গাইতে পারে না, তাই সব শেষে তৈরি করেছে মানব। মানব কেন? আমরা বলেছিলাম দয়াল, তুমি আমাদের সৃষ্টি করেছ, আমরা তোমার হুকুম মানব, আমরা তোমার আদেশ মানব, তোমার নির্দেশ আমরা মানব, তোমার কথা আমরা মানব, 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 মানব। তাই আমরা মানব। কিন্তু এখন যদি না মানি, তার দায় আমার। মানুষ মরে গেলে মুখটাকে আগুন দিয়ে পোড়ায় কেন? যারা সাধুগুরু বৈষ্ণব, তাদের কিন্তু মুখ পোড়ায় না, তাদের সমাধি করা হয়, আরো সুন্দর করে নতুন বসনে
ফুল দিয়ে, চন্দন দিয়ে, মালা দিয়ে, ধূপ দিয়ে নাম কীর্তন করে তাদেরকে সুন্দর করে সমাধি দেওয়া হয়। আর আমরা সাধারণ মানুষ যারা মুখটা পোড়ায়, কেন যেটা বলেছিলাম একটাও তো মুখের কথা ঠিক রাখি নাই। হ্যাঁ, মুখের কথা ঠিক রাখি নাই, এই জন্যই মুখটা তো সেই সঠিক মুখ নাই। এই জন্যই মুখটাকে পোড়াইয়ে তারপর তার সৎকার করা হয়। হ্যাঁ হ্যাঁ, তোমার সৃষ্টির শ্রেষ্ঠ মানব করিয়াছ সৃজন, সকলেই গাইবে তোমার গুণগান কীর্তন। বাউল রাধা মোহন বলে মায়া ফাঁসি গলে, রাধা মোহন বলে মায়া ফাঁসি গলে, তোমার চরণ কমলে মন মজল না। এই দাসের দয়াল, এই দাসের দয়াল, ভুলো না, ভুলো না, ভুলো না। এই দাসের দয়াল, ভুলো না, ভুলো না, ভুলো না। এই দাসের দয়াল, এই দাসের দয়াল, ভুলো না, ভুলো না, ভুলো না। এখন ভূমিকাতে লালা বাবু, বিপক্ষে জগৎ ছেড়ে ভাই। ছোটবেলায় একই সাথে স্কুলেতে যাই। পরবর্তীতে আমরা দুজনেই হলাম জমিদার। জগৎ শেঠ জমিদার, আমিও হলাম জমিদার। দুজনের কোনো অভাব নাই, কিন্তু অভাব একটাই, যে স্বভাব। হ্যাঁ, অভাব আছে। কি স্বভাব? এ দুজন জমিদারের মধ্যে এক নম্বরে কে, এটা নিয়ে শুরু হলো লড়াই। মানে দুজনের মধ্যে আমরা এক নম্বরে কে থাকবো, এক নম্বরে আমার নাম না জগৎ শেঠের নাম, এটা নিয়েই শুরু হলো লড়াই। এইবার শুরু হলো মামলা। সেই মামলায় আমার হলো জয়, জগৎ শেঠের হলো পরাজয়। জগৎ শেঠ মনের দুঃখে চলে গেছে বৃন্দাবন, গিয়ে সেখানে করেছে আত্মগোপন। সুন্দর একটা বাড়ি করে সেখানেই করে দিন যাপন। আর লালা জমিদার, তারও তো অভাব কিছু নাই। আর অনেক দিন পরে ভিখারির বেশ ধরে ওই ভিক্ষা করতে করতে লালাবাবুর দ্বারে, লালাবাবু গিয়ে জগৎ শেঠের গেটের দ্বারে। এবার দাঁড়ি তাকে বলছে ভিক্ষা চাই। বলছে দাঁড়াও। বলছে না না, তুমি ভিক্ষা দিলে হবে না, তোমাদের বাবুর সঙ্গে দেখা করতে চাই। এবার বাবুর সঙ্গে দেখা করবে কি করে? এবার জগৎ শেঠের বউ ছিল দোতলার উপরে, সে দর্শন করলো। মনে হয় ওই মানুষটা চেনা, যার সঙ্গে তোমার ছিল লড়াই। এতদিন পরে আজকে এসেছে আমাদের দ্বারে ভিখারির বেশ ধরে, মনে হয় কোনো সন্দেহ এর মধ্যে আছে, আর কোন পরিকল্পনাও আছে। তাই জগৎ শেঠ এসে দাঁড়ালো, এসে কয়েকখানা প্রশ্ন করলো। তোর সঙ্গে আমার লড়াই, দুজনের মুখ দেখা দেখি নাই, তোর জন্য আমি এলাম বৃন্দাবন, তুই ভিখারির বেশে এলি কি কারণ? এখনো বিশ্বাস হয় না মনে, সাধুর বেশে সীতা হরণ করেছিল রাবণ। এটা হয়, কয় না? কয় এত তাড়াতাড়ি পরিবর্তন হলে একটু সন্দেহ করবেই সকলে। তবে দেখো আজকে আসলে আমি রাধামোহন, আমিও সেই লালাবাবু না, আর স্বপ্না দাসী তুমিও কিন্তু জগৎ শেঠ না। কিন্তু দুজনের মধ্যে করতে হবে একটা অভিনয়। এটাই হচ্ছে আসরে যতক্ষণ
আমি লালা ততক্ষণ, আসরে যতক্ষণ, তুমি স্বপ্নাদাসী জগৎ শেঠ ততক্ষণ। কিন্তু আসর থেকে গেলে তুমিও জগৎ শেঠ না, আমিও আর লালা না, দুইজনে কিন্তু নকল, তাই না? মানে একজনে MA পাস করছে, MA পাস করার পরে চাকরি টাকরি নাই সংসারে, বাবা মা করে কষ্ট, কথাটা একদম স্পষ্ট, টাকা পয়সা সব করছে নষ্ট ওই ছেলের তরে। ছেলে যদি এখন চাকরি না পায় খাবে কি করে? ছেলেটা খুব ভালো ছিল, অনেক জায়গা ঘুরতে ঘুরতে চাকরিটা চাই, কম দামা হোক, নইলে বাবা মার কাছে মুখ দেখানোর উপায় নাই। আমার জন্যই তো বাবা মা এত কষ্ট করেছে। খুঁজতে 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 চলে গেল কলকাতায়, শুনলো একটা লোক নিবে চিড়িয়াখানায়। ওইখানে যাওয়ার পরে এখন চিড়িয়াখানার মালিক জিজ্ঞাসা করে লেখাপড়া, কয় MA পাস, কয় সর্বনাশ, আপনার দিয়ে চাকরি হবে না। কয় কেন? কয় বেতন তো বেশি না, মাত্র 10,000, আর আপনি MA পাস, এই 10,000 টাকার বেতনে চাকরি করবেন? কয় 10,000 হলেও চলবে, খালি বলেন কর্মটা কি। এখন ওই চিড়িয়াখানার মালিককে কয় কর্ম তেমন না, সকাল 8টায় শুরু করবেন ডিউটি, 4টার সময় শেষ। আর ডিউটিটা কি? কয় দেখেন ওই যে সাইনবোর্ডে লেখা আছে, মানুষের তো ওগুলো দেখে দেখে ঢোকে। চিড়িয়াখানায় কি কি আছে? বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে, কুমির আছে, জলহস্তি আছে, বন মানুষ আছে, গন্ডার আছে, কচ্ছপ আছে, খরগোশ আছে, সব জন্তু আছে। কিন্তু দুঃখের ঘটনা, আমাদের যে বন মানুষটা ছিল এটা 1 মাস আগে মারা গেছে, ওটা নাই। যারাই ঢোকে বন মানুষ নাই, কয় টাকা ফেরত চাই। লেখা আছে কিন্তু ভিতরে নাই। এই জন্য দাদা আমার কথা নেবেন, ওই বন মানুষের যে গায়ের চাম ওইটা রেখে দিছি, ওই 8টার সময় ওইটা আপনি গায়ে দিবেন, মানে আপনি বন মানুষ হবেন। গিয়ে খাঁচার মধ্যে ঢুকবেন, আপনার কোনো কর্ম নাই, খালি খাঁচায় থাকলেই হবে। আর মানুষজন তো পাশ দিয়ে যাবে, আপনি মাঝে মাঝে একটু হুমকি ধমকি করেন, মানে বন মানুষ তো রাগারাগি দেখাবেন আর কি, মানুষে বলবে যে সেই রাগ। এইটা চাকরি। 8টার সময় ঢুকবেন, 4টার সময় বেরোই, আপনি দিব্যি ভালো মানুষ। কয় ঠিক আছে 10,000 দিবেন, তবু আমাকে এই চাকরিটা চাই। চাকরি শুরু করলো, প্রায় 1-1.5 মাস হয়ে গেল। ওই 8টার সময় ঢোকে, 4টায় বের হয়, 4টার সময় একবারে গেট বন্ধ হয়ে যায়, তখন আর মানুষজন নাই। কিন্তু এইখানে বাঘের খাঁচা, এইখানে বন মানুষের খাঁচা, এইখানে গন্ডারের খাঁচা, একটার পর একটা খাঁচা একটা করে। আবার যে খাবার দেয় যে লোকটা, ওরে কিন্তু কেউ কামড়ায় না, ধরেও না, জানা এই খাবার দেয়। ও একদিক দিয়ে ঢোকে, ওই যে আলাদা আলাদা খাঁচা হলে হবে কি, আবার এই খাঁচার থেকে ওই খাঁচায় যাওয়ার আবার ছোট্ট করে একটা দরজা আছে, ওইটা যিনি খাবার দেয় ও জানে, এটা অন্য কেউ তো জানে না। ওইটা দিয়ে ঢোকে, খাবার দিয়ে আবার এটা থেকে ওইটাতে যায়, ওইটার থেকে ওইটাতে যায়, ওদিক দিয়ে চলে যায়, বন্ধ করে চলে যায়। একদিন হইল কি, যে খাবার দিয়ে গেছে, ওই দরজা ওইটা বন্ধ করার মনে নাই। এই পাশে বাঘ আর এই পাশে তো বন মানুষ। এইবার যখন নাকি লোকজন আর নাই আশেপাশে, বাঘে কয় একটু মজাটা দেখাই, দরজা যেহেতু খোলা, হ্যাঁ মানুষ তার ওদিকে নাই, সব তো চলে গেছে, 4টে বেজে গেছে, এখনই লোকজন এসে গেট খুলে দিবে, ওই বন মানুষ চলে যাবে। এই সময় বাঘ ওইদিকে মানে হাম, যখন নাকি হাত বাড়াইতেছে আর কি, ও তো বিপদে পড়ছে, দেখা যাচ্ছে দরজা খোলা। মরলাম মরলাম, কে কোথায় আছেন, আমাকে বাঁচান, আমি আসলে মন মানুষ না, আমি মানুষ, আমি চাকরি করি, মালিক কোথায়, আমারে বাঁচান, বাঘে আক্রমণ করলো, এখনই ধরবে, আমার জীবন যায়, বাঁচান বাঁচান বাঁচান। এতক্ষণে বাঘ একবার ওর খাঁচায় ঢোকা শেষ। ঢুইকা বাঘে আর করে নাই দেরি, একবার ওর ঘাড়ের মধ্যে ধরছে, ধইর এক থাপ্পড় মেরে কয়, হারামজাদা আমিও বাঘ না। এত ভয় পাস কেন? পাশাপাশি খাঁচায় রই, সত্য কথা তোরে কই, আমিও কিন্তু বাঘ নই। তুই যেমন বন মানুষ না, আমিও তেমন বাঘ না। বাঘ মারা গেছে 3 মাস আগে, আমি বাঘের চাম গায়ে পড়ি, এই বাঘের চাকরি করি, আর তুই বন মানুষের চাকরি করস। পাশাপাশি রই, কিন্তু তোর ছিল না জানা। আজকে যখন সময় পাইলাম, দুইজনে করলাম একটু লেনা দেনা, এরকম তুমিও জগৎ শেঠ না।
আমিও লালা বাবু না। আসলে দাঁড়াই দুইজনে অভিনয় করতে চাই। তাহলে ওরে প্রেমে চায় না ধন রতন রে, রাজ্য সিংহাসন, প্রেম প্রীতি ভালোবাসায় শুধু লাগে মন রে, প্রেমে চায় না ধন রতন রে। তাই আমি অভিনয়ে হইলাম লালা বাবু, আসরে দাঁড়াইয়া আমার পিতার নামটি হরগোবিন্দ সিং যাই পরিচয় দিয়া। বাবার নাম হরগোবিন্দ সিং, আর এই লালা বাবুর আসল নাম গুরু গোবিন্দ সিং। ছোট থেকে খুব আদর করত, ওইটা হচ্ছে লালা। ওই হরগোবিন্দ সিং এর পোলা, তাই আমার ডাকে সবাই আদরের লালা, তাই আমি লালা বাবু। এবার দুজনেতে একই সাথে পড়াশোনার পরে দুইজনেই হইলাম জমিদার, বলতে চাই আসরে রে। মামলা চলছে, কে এক নম্বরে আর কে দুই নম্বরে, কবে হবে এই রায়, এই জন্য মামলা চলছে হাইকোর্টে কলকাতায়। 12 বছর ধরে এই মামলার পরে যেদিন রায় হবে তার আগের দিন, কম কথা না, 12টা বছর ধরে একটা মামলা চলছে। আগামীকাল রায় হবে। রায় যে কার পক্ষে যায়, জগৎ শেঠের পক্ষেই যাবে না লালার পক্ষে থাকবে, এই নিয়ে লালা বাবু আগের দিন একটা মিটিং ডেকেছে। পাড়ার জ্ঞানীগুণী, রাজ্যের জ্ঞানীগুণী মানুষকে নিয়ে, এলাকার ভালো মানুষদের নিয়ে একটা মিটিং এর আয়োজন। এদিকে লালা বাবু মন্দিরে ঢুকে গোবিন্দের পুজো সেরে তারপরে সে আসরে বলবে, আপনারা সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন, কালকে হবে মামলার রায়। এই রায়ের মধ্যে কিন্তু সকলের মান সম্মান জড়িয়ে আছে। যদি আমি জয়ী হতে পারি, এই সম্মানে সম্মানিত আপনারা সকল পুরুষ কিংবা নারী, আপনারা সবাই ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন যেন আমি আগামী কাল জয়ী হতে পারি। এইবার এদিকে লালাবাবু ঠাকুর ঘরে, ওই লালাবাবুর জন্য একটা সিংহাসন সভার ভিতরে, আর তো সবাই প্রজা। জমিদার হলে তখন সে জমিদারই তো রাজা, তাই না? তার জন্য একটা আসন সাজিয়ে রাখা হয়েছে, সিংহাসনে বসবে। মন্দিরে পুজো সেরে আসতে আসতে দেখে হঠাৎ করে সকলের অজান্তে কোন সময় এসে একটা পাগল ওই সিংহাসনে বসে আছে। কেউ দেখলো না কোন দিক দিয়ে আসলো। লালাবাবু এসে দেখতে পায় যে এইটা জমিদারের সিংহাসন, হ্যাঁ, এইটার মধ্যে একটা পাগল বসে আছে। লালাবাবু বলছে, এই পাগলটা কখন এসেছে? সবাই বলছে এসেছে প্রায় 10 মিনিট, কিন্তু কোথা দিয়ে এলো, কোথা থেকে এলো আমরা কেউ দেখি নাই। বসার পরে আমরা দেখলাম। এবার জমিদারের সিংহাসনে যদি পাগল বসে, হ্যাঁ, ধুলা কাদা মাখা গায়ে, ছেঁড়া কাপড় পরা গায়ে,
এক এক ওই সিংহাসনের মধ্যে শোভায়, হ্যাঁ, জমিদারের সিংহাসন কোথায় প্রতিহারী? অমনি দৌড়ে গিয়ে প্রহরী জমিদারের সে চাবুক এনে দিল। এই পাগল, কত সময় হলো বসে আছিস? সবাই যখন সাক্ষী দিল প্রায় 10 মিনিট। গায়ের জোরে 20 ঘা চাবুকের আঘাত ওই পাগলের গায়ে। কিন্তু কি একটা চাবুকের আঘাত করলে মানুষ মাটিতে পড়ে গড়াগড়ি যায়, গা ফুলে যায়, রক্ত জমাট বেঁধে যায়। আর 20 ঘা চাবুক ওই পাগলকে মারা হলো। পাগল কোনো দুঃখ করছে না, যেন তার কোনো জ্বালা যন্ত্রণা নাই। পাগল হাসতে হাসতে ওই সভা থেকে বের হয়ে যেন চলে যাচ্ছে। লালাবাবু বলছে, এই আমার 1 ঘা চাবুকের আঘাত মানুষ সইতে পারে না, আর 20 ঘা চাবুক মারলাম, তুই হাসতে হাসতে চলে যাচ্ছিস, তার কারণ কি? পাগল দূরে গিয়ে বলছে, আমি হাসছি এই জন্য 10 মিনিট বসার জন্য, হ্যাঁ, এই সিংহাসনে 10 মিনিট বসার জন্য যদি 20 ঘা চাবুক আমার পাওনা হয়, তুমি কত বছর এই সিংহাসনে বসে কত অন্যায় করেছো, কত অবিচার করেছো, কখনো ন্যায় কর্ম করেছো। আমার মনে তাই বেদনা, তোমার এত বছরের জন্য কত ঘা চাবুক তোমার জীবনে হয়ে আছে পাওনা। আমি তার জন্য আমার জন্য ভাবি না, আমি তোমার জন্য ভাবি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল। এটি 20 ঘা চাবুক মেরে পাগলকে যতটুকু আঘাত লালাবাবু দিয়েছে, মনে হয় তার 100 গুণ আঘাত লালাবাবুর অন্তরে লেগেছে। আমি তো এই সিংহাসনে বসে কখনো ন্যায় করেছি, কখনো অন্যায় করেছি, তাহলে এত বছরে আমার কত শাস্তি আমার ভাগ্যে জমা হয়েছে। এই ভাবনা ভাবতে ভাবতেই সকলের কাছে আশীর্বাদ নিল। সবাই বলছে জমিদারের জয় হোক, এই মামলায় লালাবাবুর জয় হোক। কিন্তু সেদিন সারা রাত, পরের দিন মামলার রায়, সারা রাত লালাবাবুর ঘুম 2 চোখে আর আসেনি। যখন একটু তন্দ্রা আসে তখনই ওই কথাটাই ভাসে, 20 ঘা চাবুক যদি 10 মিনিটের জন্য পাও না, তোমার জীবনে যে কত ঘা চাবুক পাওনা রয়েছে। এই ভাবনা ভাবতে ভাবতে রজনী প্রভাত হয়েই গেল। আবার হাইকোর্টেতে রায়ের শুনানি শুনতে এবার লালাবাবু চলিল। এদিকে জগৎ শেঠ বসে আছে, এদিকে লালাবাবু বসে আছে, শুধু অপেক্ষায় 12 বছরের মামলার রায় কার পক্ষে যায়। যখন রায় বের হলো, এই মামলায় লালাবাবু জয়ী হলো। জগৎ শেঠ, যে জীবনে মাথা করে না হেট, হ্যাঁ বন্ধু, মাথা হেট করে বসে রইল। লালার দিকে এলো রায়ের ফল।
কিন্তু কাগজ হাতে পেল, সামনে দেখলো যে আগে বন্ধু ছিল এখন শত্রু। আমার হাতে কাগজ, আমার হাতে রায়ের ফল, কিন্তু বন্ধুর চোখে জল। কি জগৎ শেঠের চোখে জল! এই কি 12 বছর মামলার ফল? হ্যাঁ? যে হাসবে, হাসি তো তার বদনে আর নাই। জগৎ শেঠের চোখে জল, আর লালাবাবুর অন্তরে যেন শত বিষাদের ফল। তার চেয়ে বেশি দুঃখ যেন তার অন্তরে, অন্তরে সেই ব্যথায় কি আমি বন্ধু হয়ে বন্ধুর চোখে জল ঝরালাম। এটা কি ভালোবাসার প্রতিদান? এটা আমি কি পেলাম? এই রায়ে আমার কি হলো? আমি তো আরেকজনের বদনে হাসি ফুটাতে পারি নাই। তাহলে মানুষ হয়ে যদি মানুষের বদনে হাসি ফুটাতে না পারি, যদি মানুষের চোখে ঝরাই জল, এই মামলা 12 বছরের রায়, কি পেলাম আমি তার ফল? আর আরেকটা অনল তো বারবার জ্বলে উঠছেই বারবার। 10 মিনিট বসার জন্য 20 ঘা চাবুক। তোমার জীবনে কত ঘা পাও না? হ্যাঁ? এই যে শুরু হলো জীবনের ভাবনা। এবার আসার পথে, এবার ঘোড়ার গাড়ি হতে, ঘোড়ার গাড়ি দিয়ে আসছে। কিন্তু কিছু দূর আসার পরে লালাবাবু বলছে, না না, আমি শান্তি পাচ্ছি না। আমি যেটুকু রাস্তা এটুকু হেঁটে হেঁটেই বাড়িতে যাই। ঘোড়ার গাড়িতেও আর চড়লো না, গাড়ি ছেড়ে দিল। এবার হাঁটা পথে রওনা হলো। বেলা প্রায় শেষ, সামনেই বাড়ি, ছেড়ে দিল। তাই ঘোড়ার গাড়ি একটু হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করি। বেলা শেষ। এমন সময় পাশেই ছিল এক ধোপার বাড়ি, যারা কাপড় ধোয়। আগের দিনে এখনকার মতো পাউডার, সোডা, সাবান, সার্ফ এগুলি কিন্তু ছিল না। তখন এগুলি তৈরি করতে হতো। আমি রাধামন দেখেছি, আমার মা ছোটবেলা এগুলি তৈরি করত। সরষা গাছ পোড়াইয়ে যে ছাই, তিল গাছ পোড়াইয়ে যে ছাই, কলা গাছের পাতা ডেগো পোড়াইয়ে তার ছাই, এগুলি দিয়ে তো কাপড় পরিষ্কার হতো আগে। হ্যাঁ, তাই অনেকগুলি কলা গাছের ডেগো কেটে কেটে, শুকনো পাতা কেটে কেটে অনেক জমা করে রেখেছে। কেন? অনেক কাপড় পেয়েছে, এগুলি তো ধোয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু সে ধোপা ঘুমিয়ে আছে খাওয়া দাওয়ার পরে। বেলা প্রায় শেষ। ধোপার একটাই মেয়ে, ওই মেয়ে ডাকছে বাবাকে, বাবা বাবা, বেলা গেল, বাবা বেলা গেল, বাসনা পোড়াবে না? ওই যে কলা গাছের পাতা, শুকনো পাতা, এগুলির নাম হচ্ছে বাসনা। বাসনা পোড়াবে না? এগুলি পোড়ায় ছাই বানাতে হবে, তারপর কাপড় ভিজাতে হবে, তারপর ধুইতে হবে। বেলা গেল, বাসনা পোড়াবে না? আর লালাবাবু ওই পথ দিয়েই যাচ্ছে। ওই যে যার মনে যেমন, তার তো জাগ্রত হয় তেমন। ধোপার মেয়ে বলছে, বাবা বেলা গেল, বাসনা পোড়াবে না? আর লালাবাবু শুনছে, বেলা গেল ঠিকই তো, জীবনের বেলা তো আমার গেলই। বাসনা মানে সে ভাবছে বাসনা, আমার কামনা বাসনা লোভ লালসায় পাহাড় হয়ে গেছে। এগুলি যদি পোড়াইয়ে না করতে পারি ছাই, এই জীবনে শান্তি পাওয়ার কোনো আশা নাই।
ওই ধোপার মেয়ের কথাটা আরো বেশি করে আঘাত লাগলো। এবার শুরু হলো ত্রিতাপ জ্বালা। একদিকে পাগলের কথা, 10 মিনিট সিংহাসনে বসার জন্য 20 ঘা চাবুক, তোমার জীবনে কত ঘা পাও না। আরেকদিকে বন্ধুর চোখে ঝরালাম জল। আবার ধোপার মেয়ে বলছে বাসনা পোড়াবে না, আমারও তো জীবন বেলা শেষ। তাই লালা ভাবছে সত্যি তো আসার সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। দাদার পরে জন্ম নেয় ভাই, কিন্তু যাওয়ার বেলা দাদার আগেও তো ভাই মরতে পারে। বাবার আগে ছেলে মরে, দাদুর আগে নাতি, এই তো জগতের রীতি। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কখন যে যেতে হবে না, এই সংসারের স্বাদ আমার মিটে গেছে। তাই লালাবাবু ভাবছে এই মরতে এলে মরতে হয়, ভবে কেউ তো অমর নয়। ওরে অমর কীর্তি করে যারা, অমর কীর্তি। মরণের আগে যদি একটা ভালো কাজ করে যেতে পারো, অনেক দিন তুমি অমর হয়ে থাকবে। অমর কীর্তি করে যারা, অমর কীর্তি করে যারা, তাদেরকেই তো অমর কয়। মরতে এলে মরতে হয়, ভবে কেউ অমর নয়। মরতে এলে মরতে হয়। জন্মের পরে একদিনই করে গনা দিনই যাচ্ছে কমে। ওরে সমনের সেলা আসিতেছে, বন্ধু তোমার প্রতি দমে দমে। প্রত্যেকের জীবনে একটা আয়ু নির্ধারণ করা আছে। যেদিন জন্ম নিয়েছি সেদিন থেকে আমরা মরণের দিকে চলেছি। আর সমনের চেলা মানে সমনদূত, সে আমার দিকে আসছে আর আমি তার দিকে যাচ্ছি। যদি প্রশ্ন করা হয়, একটা বুড়ো মানুষ আর একটা বাচ্চা মানুষ, দুজনের মধ্যে বয়স বেশি কার? আমরা তো এক বাক্যে স্বীকার করব বুড়ার। হ্যাঁ, যদি বিচার করতে যাই, আর বুড়ো মানুষটার তো বয়স আর নাই, অত বয়স শেষ। ছেলেটার বয়স এখনো অনেক দিন আছে। জন্মের পরে একদিন করে গনা দিন যাচ্ছে কমে। ওরে সমনের সেলা আসিতেছে তোমার প্রতি দমে দমে। ওরে ফুরাইলে দমের খেলা, দিন দুপুরেই ডুববে বেলা। হরিবল হরিবল। ওরে ফুরাইলে দমের খেলা, দিন দুপুরেই ডুববে বেলা। ও ভাই, যে বেঁধেছে নামের ভেলা, যে বেঁধেছে হরি নামের ভেলা, সে তো সদা আনন্দময়। মরতে এলে মরতে হয়, ভবে কেউ অমর নয়। মরতে এলে মরতে হয়।
ভোগ করতে করতে ভোগের পাহাড়ে যখন উঠে যায়, সেই ভোগে আর শান্তি পায় না, তখন ত্যাগেই শান্তি আসে। ভোগ কোনোদিন শেষ হয় না। দেহে যতদিন আছে চাম, ততদিন আছে তার কাম। আর সোনা 10 কেজি আছে, আরো আসা যাবে 20 কেজি যেন হয়। টাকার পাহাড় হয়ে যায়, আরো টাকা জমা। ভোগ কোনোদিন শেষ হয় না। ত্যাগ না করা পর্যন্ত মনে শান্তি আসে না ভাই। একজন একটা বাড়ি বানাবে, মিস্ত্রিকে ডাক দিয়ে বলছে, ভাই সুন্দর একটা বাড়ি বানাতে চাই, গ্যারান্টি চাই। মিস্ত্রিকে গ্যারান্টি আছে, ভালো কোম্পানির লোহা, ভালো কোম্পানির সিমেন্ট, ভালো কোম্পানির রং, ভালো মিস্ত্রি, ভালো নদীর বালি, গ্যারান্টি দিয়ে বলি 100 বছর গ্যারান্টি। বাড়ি ফাটবে না, ধসবে না, ভাঙবে না। 100 বছর গ্যারান্টি বাড়ি তৈরি হলো। যেদিন বাইরে তৈরি করা শেষ, মিস্ত্রি বিদায় নেবে, বাড়ির মালিক গলায় কাপড় নিয়ে গিয়ে মিস্ত্রি ভাইকে বলছে, ভাই বাড়ি তৈরি হলো, 100 বছর গ্যারান্টি পাই। আচ্ছা আমি কয়দিন এই ঘরে থাকতে পারবো, তার যে একটা গ্যারান্টি চাই। 100 বছর গ্যারান্টি বাড়ি, কিন্তু আমি কয়দিন এই ঘরে থাকতে পারবো তার একটা গ্যারান্টি চাই। মিস্ত্রি বলছে, দাদা এই গ্যারান্টি আমার কাছে 5 মিনিটও নাই। বাড়ির গ্যারান্টি 100 বছর, কিন্তু আপনি কয় মিনিট থাকবেন এই গ্যারান্টিটা আমি 5 মিনিটও দিতে পারলাম না। তাই বন্ধু, কখন যে কার জীবনে কি আসে এটা সমবেথী না হলে বুঝবি না। বন্ধুরে, তোর চোখে যেদিন ঝরাইছিলাম জল, এটা কি ভালোবাসার ফল? তুই যত দুঃখ পেয়েছিস, তুই যত জ্বালা পেয়েছিস, তুই যত বেদনা পেয়েছিস, তার থেকে 100 গুণ আঘাত আমার অন্তরকে পুরে পুরে খাচ্ছে। আমি শান্তি পাচ্ছি না ভাই। তাই আমি সংসারে বিরাগী হয়ে বৃন্দাবনে এসে সাধুগুরু বৈষ্ণবের চরণে নিয়েছি ঠাই। কিন্তু এখানে এসেও তো আমার শান্তি নাই। সকলের কাছে করি প্রকাশ, লালাবাবু যার আশ্রয় নিয়েছিল সেই গুরুদেবের নাম হচ্ছে রামদাস, স্বামী রামদাস। তার কাছে আশ্রয় নিল। এবার বৃন্দাবনের যেটা রীতি, রামদাস বলছে, লালা কথা নিবি, অন্তত 7 বাড়ি ভিক্ষা করে একটু বৈষ্ণব সেবা দিয়ে তারপরে তুই বৃন্দাবনে থাকবি। যে জমিদার, টাকার পাহাড়, ধনের পাহাড়, সে আর সবকিছু ত্যাগ করে একটু শান্তি পাবার তরে ভিক্ষার ঝোলা ঘাড়ে নিয়ে 7 বাড়ি ভিক্ষা করলো। 6 বাড়ি ভিক্ষা করার পরেই সামনে জগৎ শেঠের বাড়িটা পড়লো। লালা মনে মনে ভাবলো, না না, সে আমার চিরশত্রু, তার বাড়িতে ভিক্ষা নেওয়া যাবে না। এই বাড়ি থুয়ে অন্য বাড়ি থেকে ভিক্ষা নিয়ে গুরুদেবের কাছে গেল। অন্তর্যামী গুরুদেব সবই জানে, বলছে, তোর ভিক্ষা আমি গ্রহণ করব না। এখনো তোর মনের হিংসা যায় নাই, ভয় যায় নাই। ওরে, তুই যখন ভিক্ষা করতে গেলি 7 নম্বর জগৎ শেঠের বাড়ি পেলি, তার বাড়িতে কি ভিক্ষা নিয়েছিস? লালা বলছে, সে তো আমার শত্রু, শত্রুর বাড়িতে কি করে ভিক্ষা করতে যাই? যদি আমাকে সে প্রাণে মারে। গুরুদেব বলছে, এখনো তো তোর ভয় যায় নাই। আরে গুরুর চরণে যদি করেছিস
ভগবান যদি রাখে তোরে মারে কে? আর ভগবান যদি মারে তোরে রাখে কে? রাখে কৃষ্ণ, মারে কে? আর মারে কৃষ্ণ, রাখে কে? সঙ্গে সঙ্গে লালাবাবুর ভুল ভেঙে গেল। সত্যি তো, আমি তো গুরুর চরণে সব দিয়েছি, আমার দেহ মন জীবন যৌবন ধর্ম কর্ম পাপ পুণ্য ইহকাল পরকাল সব তোমার চরণে করেছি অর্পণ। না না, এখনো তো আমার ভয়, আমার মান, আমার যশ আমি দিতে পারি নাই। ঠিক আছে গুরুদেব, আজকে আমি সে লালা বাবু হয়ে, আমি লালা বাবু নই, আমি লালা দাস হয়ে আমি সে জগৎ শেঠে বাড়ি থেকে ভিক্ষা করে এনে আপনার চরণে দিব। হ্যাঁ হ্যাঁ, তুমি কাল যাহা করে যাবে, যদি পারো করো আজ, আবার কখনে তোমার হবে মরণ, মরণের আগে সাধকাস। কাল যাহা করিবে ভাবো, যদি পারো এটা করো আজ। ওই কাল কথায় থেকো না। মনে আছে ভাবো, এটা মাঘ মাস, ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রামকেলিতে যাব। হ্যাঁ, রামকেলিতে গিয়ে স্নান করে মালা নিয়ে তারপর কৃষ্ণ নাম জপ করব। বন্ধু, আমার এই জীবনে তো জ্যৈষ্ঠ মাস নাও আসতে পারে। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাস আমার জীবনে আসবে কিনা তা তো আমি জানি না। এই জন্য সৎকামনা, সদ্বাসনা, সৎচিন্তা মনে যদি আসে, আর দেরি করো না। কাল যাহা করিবে ভাবো, যদি পারো করো আজ, কখনে তোমার হবে মরণ, মরণের আগে সাধকার। আহা, মরণের আগে সাধকার। গোসাই রামচরণ কয় রাধা মোহন, বাবা বুঝলি না রে সময় কি ধন। গোসাই রামচরণ কয় রাধা মোহন, ও খেপা চিনলি না রে সময় কি ধন। অসময়ে করলে সাধন, অসময়ে করলে সাধন, অকারণে আয়ু ক্ষয়। তাই তো বন্ধু তোর কাছে ভিক্ষার ঝোলা লইয়া, গুরুদেবের নির্দেশে আমি এলাম ভিখারি হইয়া। তোর দ্বারের এক মুষ্টি ভিক্ষা না পেলে গুরুদেব আমায় করবে না গ্রহণ। পুরানা শত্রুত্ব ভুলে গিয়ে তোর সঙ্গে দিতে চাই আলিঙ্গন। দুজনের মধ্যে এমনও প্রতিজ্ঞা হয়েছিল, দুজন দুজনের জন্য ঘোষণা করে দিল। লালাবাবু ঘোষণা করলো, জগৎ শেঠের মুন্ড যে এনে দিতে পারবে সে 1 লক্ষ টাকা পুরস্কার পাবে। তখনকার দিনের কথা। আবার জগৎ শেঠ ঘোষণা করে দিল, লালাবাবুর মুন্ড কেউ যদি এনে দিতে পারে আমি 2 লক্ষ টাকা দিব তার। এইরকম ছিল লড়াই। আজ তো আমার সে মরণের ভয় নাই। আজ আমার সে মরণের ভয় নাই। আমি তোর দ্বারে এসেছি ভিখারি হয়ে। আমার সে জমিদারি নাই, আমার সে রঙের বাড়ি নাই, আমার সে রঙের গাড়ি নাই। আজ আমি পথের ভিখারি, তোর দ্বারে এক মুষ্টি ভিক্ষার জন্য দাঁড়াই। আমার কথা নে, তুই আমার এক মুষ্টি ভিক্ষা দে। এই জন্যই আমার এই বেশ। ও ভাই, টাকা পয়সা থাকলেও জগতে শান্তি পায় না মনে। তুই টাকা পেয়েছিস, ধনে পেয়েছিস,
বল কি হারাইয়েছিস জীবনে? জগৎ শেঠ তখনকার দিনে ভারতবর্ষের বড় বড় কোম্পানির মালিক যারা, এই জগৎ শেঠের কাছ থেকে টাকা ধার নিত তারা। এইরকম ধনী লোক আর কেউ ছিল না। আচ্ছা ভাই, আমি তোর কাছে একটা গোপন তত্ত্ব জানতে চাই। তুই টাকার পাহাড় জমাইছিস, টাকা পেয়েছিস, এই টাকা পাওয়ার জন্য তুই এমন একটা রত্ন হারিয়েছিস যেটা এই সারা জীবন কান্না করেও আর তাকে পাবি না। বল সেটা কে? তুই টাকার জন্য কাকে হারিয়েছিস? তোর এই টাকার পাহাড়ের জন্য কে আত্মত্যাগ করেছে সেই ব্যক্তিটার নাম চাই, এটাই তোর কাছে জিজ্ঞাসা হলো। হ্যাঁ, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে পথে ভিক্ষা চায়, কাহারও সমান নাহি যায় চিরদিন, কাহারও সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র যে জানকী পতি, তার হল বনবাস, রাবণ ঘটায় দুর্গতি। আগুনে পুরল না সীতার, আগুনে পুরল না সীতার, কপালেরই লেখা কাহার সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যায়। স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীকে অপমান। স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীকে অপমান। পুত্র তার হলো হত, পুত্র তার হলো হত, যদুপতি যার সহায়, কাহার সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যায়। মহারাজ হরিশ্চন্দ্র রাজ্য দান করে শেষ, শ্মশান রক্ষী হয়ে লোভিল চণ্ডালের বেশ। বিষ্ণু বুকে পদ চিহ্ন, বিষ্ণু বুকে পদ চিহ্ন, ললাট লেখা কে খণ্ডায়, কাহার সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যায়। এই তো আমার প্রথম আসর, অল্পে দিলাম ছেড়ে, আবার কারে হারাইয়েছিস ধন পেয়েছিস, আবার বলবি এই আসরে। আমার জীবনে তো অনেক ছিল ভাই, আজ আমি ভিখারি, এক মুষ্টি ভিক্ষার জন্য এলাম তোর বাড়ি। আবার গুরুদেবের চরণে দেহ মন প্রাণ সবই করলাম দান,
গুরুদেব বলল জগৎ শেঠের বাড়ি গিয়ে ভিক্ষা করে আন। তাই ভিখারি হইয়া তোর দ্বারে দাঁড়াইয়া আমি ভিক্ষা চাই। ওগো এক মুষ্টি ভিক্ষা দিয়ে আমায় ধন্য করবি ওরে প্রাণের ভাই। তোর যাহা জিজ্ঞাসিল আশা করি জবাব হলো, একে একে সবই গেল রাখলাম না গোপন। আবার ধৈর্য ধরে এই আসরে নারী নরে সবাই করিবে শ্রবণ। আমি প্রথমবারে বেশি কথা বলবো না, এই পর্যন্ত ছেড়ে দিলাম আমার ভাবের আলোচনা। আসরেতে আছেন যত জ্ঞানী গুণীজন, সকলেরই পদানত হইলাম এখন। আমি অতি মুরমতি ভজন স্তুতি আমার কিছুই তো নাই জানা। সাধ্য কি তত্ত্ব কথায় আসরেতে করব আলোচনা। তত্ত্ব কথা বলতে গেলে আসরেতে দাঁড়াইয়া তত্ত্বের দরকার হয়। আবার তত্ত্ব কথা বলতে গেলে ওই যে শিক্ষা যদি রয়। জ্ঞান বুদ্ধি কিছুই আমার ভান্ডে কিছু নাই। আবার গুরুদেবের আশীর্বাদে আসরে দাঁড়াই। এই পর্যন্ত ছেড়ে দিলাম আমি আমার ভাবলো হরি। আপন আপন গুরু প্রেমানন্দের সবাই বলেন হরি 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 বল। হ্যালো হ্যালো চেক, হ্যালো টেস্টিং। লালার কথা শুনে এটাই বোঝা গেল, মানে জোর করে কাঁঠাল পাকানো। ইচ্ছে করে লালা কিন্তু আমার বাড়িতে আসেনি। রামদাস গুরু সে জোর করেছে বলে লালা কিন্তু আমার বাড়িতে এসেছে ভিক্ষা নেওয়ার তরে। তার মানে তোমার মন এখনো পরিবর্তন হয় নাই, তাই না? যে কিনা শত্রু হয়, শত্রুর মন কি আর মানে যাকে শত্রু ভাবে পরিবর্তন হয় এত সহজেই? হ্যাঁ, যেটা দেখবেন অল্প সময়ের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, তার মানে সেখানে কোনো কিন্তু আছে। কিন্তু ছাড়া কখনো পরিবর্তন হয় না। তাই আমি তোরে জানাই, জোর করে কিন্তু কাঁঠাল পাকানো যায় না। মনটাকে পরিবর্তন কর। যে বেশ ধরেছিস, গলায় মালা, কাঁধে ঝোলা, বহির্বেশে দেখি ডোর কপিন, তার মধ্যে দেখলে পরে বোঝা যায় এটাই হচ্ছে বৈষ্ণবের চিহ্ন নাকি? কিন্তু মন এখনো পরিবর্তন হয় নাই। আমি তোর কাছে জানতে চাই, আজও নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য তুই আমার বাড়িতে এসেছিস। তুই জানিস যে আমার বাড়িতে ভিক্ষা না নিলে তোর গুরুদেব তোকে মেনে নেবে না, সেই কারণেই এসেছিস। মানে স্বার্থ সিদ্ধির জন্য। নইলে তোর মন এখনো পরিবর্তন হয়নি। যদি পরিবর্তন হতো, প্রথমবার ভিক্ষা করার সময়ই তুই কিন্তু আমার বাড়িতে ঢুকতি। সেটা তো করিস নাই। তাহলে তোর কাছে আমি প্রথমবারে জানতে চাই, আমার কাছে জিজ্ঞাসা করেছে ভুলি নাই, মনে আছে, জবাব তো হবেই। আগাম একটা আগে চাপাই, মানে বেগুন গাছের মধ্যে যদি চাপান না দেওয়া যায় বাবা, বেগুনের কি সাইজ ভালো পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? চাপানটা ভালো করে দিতে হবে। কোচবিহারে মানে সবজির খুব আবাদ হয়, আর এখনকার দিনে সবজির যে দাম, বাপরে বাপ। মানে সময় মতো যদি চাপান না দেওয়া যায়, ওই টেরা বেঁকা হতে পারে, পোকা ধরতে পারে। তাই সময় মতো টাইম জেনে তারপর আমাকে চাপানটা দিতে হবে। চাপান দিতে চাই কেমন? তুই নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য আমার গৃহে এসেছিস, আর এই বেশ ধরেছিস কেন? ওই যে বললাম, সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সর্বশাস্ত্রে কয় সংসারে থেকেও কিন্তু কৃষ্ণ প্রাপ্তি হয়। তাহলে সংসারে তোর তো সবই ছিল। হ্যাঁ, তোর স্ত্রী যাকে তুই বিবাহ করে এনেছিস, ধর্মকে সাক্ষী রেখে যাকে নিয়ে এসেছিস, তাকে ঘরে রেখে একা তুই বৃন্দাবনে এলি। একা কখনো ভজন হয় না। আমাকে দেখ, আমি এসেছি, আমি সবাইকে নিয়ে এসেছি। আর তুই
কি করলি? একা এসেছিস, তার মানে তোর নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এসেছিস, আর কারো দিকে তুই তাকাস না। এখানে তোর কাছে আমি জানতে চাই, সুন্দরভাবে যেন পরিপাটি জবাব পাই। ওরে পাশরও না যায় বন্ধুরে, যাহা জিজ্ঞাসা করেছে সুরছন্দ ধরে, সেই জবাবের মানে সেই প্রশ্নের জবাব করতে চাই। জিজ্ঞাসা রেখেছে, ভুলি নাই মনে আছে, হে জগৎ শেঠ, শেঠ বাবু কোনোদিনও মাথা করে নাই হেট, এত প্রতাপশালী, তাহলে সেই শেঠ বাবু, এই যে শেঠ, এত যে টাকা, এত পয়সা, টাকা পয়সার অভাব নাই, কোনো একজন প্রাণের মানুষকে হারিয়ে তুমি টাকা পয়সা পেয়েছো, বলো তোমার কাছে আমি জানতে চাই। মানে লালা এটা আমার কাছে জিজ্ঞাসা করেছে, প্রিয়জন, কোন প্রিয়জনকে হারিয়ে তুমি এত টাকা পয়সা পেলে? দেখবেন যারা শেঠ তাদের কিন্তু টাকা পয়সার অভাব নেই, আজও দেখা যায়, সেই জায়গায় জিজ্ঞাসা। ওরে পাশরও না যায় বন্ধুরে, ভোলা নাহি যায়, তোর বন্ধুবার পিরিতির শেল, তোর বন্ধুবার পিরিতির শেল লাগলো মোর কলি যায় রে, পাশরও না যায় বন্ধুরে, পাশরও না যায় বন্ধুরে। যেমন গাছের বল হয় শিকড় বাঁকো, গাছের বল শিকড় যদি না থাকে তাহলে গাছ বাঁচবে না, বাঁচবে কি? বাঁচবে না। আর গোড়ায় জল না ঢেলে যদি আগাতে জল দেওয়া যায় তাহলে গাছ বাঁচে? জল কোথায় দিতে হবে? গোড়াতে দিতে হবে। তাহলে জল দেওয়ার জায়গাটা তোমার আগে জানতে হবে, তারপর জল দিতে হবে। ওই খালি যেখানে সেখানে জল ঢাললে কিন্তু গাছ বাঁচে না। তাই কি বললেন? গাছের বল হয় শিকড় বাঁকো, আর মাছের বল হয় পানি, বন্ধু আমার শীতের কাঁথা পুতলা ঘরের ছাউনি গো। এবার শোনো শোনো ওগো লালা, আমি তোমারই জানাই, যে কথাটা এই সভাতে জিজ্ঞাস করে যায় গো। কোন প্রিয়জনকে হারিয়ে এত প্রতাপশালী, এত টাকা পয়সা জগৎ শেঠ পেল? আমাদের প্রত্যেকের আছে জানা, কারণেই অজানা। জগৎ শেঠের মায়ের নাম পদ্মা। দুর্গা পূজার পর আমরা যে লক্ষ্মী পূজা করি, সেই লক্ষ্মী পূজার নাম হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূজা। এই লক্ষ্মী পূজাটা কিন্তু আমরা সনাতন ধর্মে যারা নারীরা রয়েছি, প্রত্যেকটা নারী এই লক্ষ্মী পূজা আমরা কিন্তু রক্ষা করি। মানে লক্ষ্মী পূজা আমরা করি, প্রত্যেকটা ঘরে ঘরে লক্ষ্মী পূজা হয়। আমার মা পদ্মা আমি তোমারে জানাই, মা লক্ষ্মী পূজার আয়োজন করিল আমি সভায় বলে যাই। ওই লক্ষ্মী পূজার একটি নিয়ম রয়েছে, উপবাসী থেকে লক্ষ্মী ব্রত, লক্ষ্মী পূজা করতে হবে, আর সারা রাত জাগরণ করতে হবে, জেগে থাকতে হয়, ঘুমানো যাবে না, তবেই সেই লক্ষ্মী পূজা সম্পূর্ণ হয়। কোজাগরী লক্ষ্মী পূজা গ্রামবাসী সকলেই তো সেই ব্রত
ওই না লক্ষ্মী পূজা ঘরে ঘরে করিল। এই সভা মাঝে বলবো মায়ের কথা, আমি তুলে ধরবো ভালো। মায়ের সঙ্গে আরো অনেক নারীরাই লক্ষ্মী পূজা করেছিল। লক্ষ্মীর আসন পেতে সুন্দর করে সাজিয়ে লক্ষ্মী মায়ের মূর্তি সেখানে দিয়ে, কেউ মূর্তি দিয়ে পূজা করে, কেউ আবার ছবি দিয়ে পূজা করে। ব্যাপার কিন্তু একটাই, ভগবানকে যে যেমন করে ডাকে, ডাকার মধ্যে হলো কথা, প্রাণ দিয়ে ডাকতে হবে, তাকে সম্মান করতে হবে, প্রাণ ভরে মন ভরে সেই ব্রত করতে হবে, পূজা করতে হবে নিষ্ঠাভাবে। তবেই কিন্তু ভগবান তার ডাক শুনবে। মনে পাপ নিয়ে যদি ডাকি বাপ, তাহলে সেই বাপ কি দেখা দেয়? হ্যাঁ, কখনো না। আমার মা কি করলো? অনেক নারীগণ মায়ের সঙ্গে ছিল, লক্ষ্মী পূজা করলো। এখন জাগরণ করতে হবে, জেগে থাকতে হবে। লক্ষ্মী পূজা সম্পূর্ণ হলো, জেগে আছে মা, আরো নারীরা জেগেছিল, কিন্তু সকলের এত ঘুম ধরেছে, কেউ যেন থাকতে পারছে না। এক এক করে যেতে 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 মা তাকিয়ে দেখে পাশে তাই তার সঙ্গে থাকার মতো আর কেউ নাই, সবাই চলে গেছে। মা তবুও একা একা ওই না নিশি জাগরণ করিল। আর সেই কথাটা বলবো আমি এই সভাতে ভালো। নিঝুম রাত, অনেক রাত্রি হয়ে গেছে, সকলেই চলে গেছে, মা একা জেগে আছে। কোথা থেকে যেন নুপুরের ধ্বনি শোনা যায়। নুপুরের ধ্বনি বাজতে বাজতে যেন সেই সিংহাসনে, মানে যেখানে প্রতিমা বসিয়েছিল, মানে ঠাকুর বসিয়েছিল, সেই জায়গায় এসেছে, জাগ্রত হয়েছে। সেই মা ডেকে ডেকে, আমার মাকে পদ্মাকে ডেকে ডেকে বলল, পদ্মা ও পদ্মা, তোমার লক্ষ্মী পূজা সম্পূর্ণ হলো। পাশে তাকিয়ে দেখো সকলেই চলে গেছে, একমাত্র তুমি ভক্ত, তুমি একদম রয়েছো এখানেই বসে শক্ত। তোমার মতো ভক্ত আমি আর কোথাও দেখিনি। সকলেই পূজা করে ঘুমিয়ে পড়ে, কেউ এইভাবে নিষ্ঠা করে আমার ব্রত করে না। আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি। পদ্মা, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তুমি কি বর চাও? তুমি আমার কাছে বর চেয়ে নাও। আমার পদ্মা মা মনে মনে ভাবিল যে তাই, আজকে আমার মা দেখা দিয়েছে, আমি মাকে ওগো সম্মুখেতে পাই। লক্ষ্মী মায়ের শ্রীচরণে প্রণাম জানিয়ে বলছে, মাগো তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা, তুমি আমার সম্মুখে এসেছো মা, আমি বর চাইবো। লক্ষ্মী মা নিজে থেকে বলছে, তুমি আমার কাছে বর চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়েছি, যা চাইবে আমি তাই দেব। এখন পদ্মা মা ভাবছে, আমি বর আর কি চাইবো, যা চাইবো তা দিয়ে মা চলে যাবে। আর মা যদি সারা জীবনের জন্য এই ঘরে থাকে, তাহলে তো আমার আর কোনো কিছুর অভাব নেই। মা বাবা কি চায়? ও বাবা, আপনারা কি চান? যেন আমার সন্তানরা সুখে থাকে। মায়েরা কি চায়? যেন আমার সন্তানরা সুখে থাকে। সেরকম কিন্তু কাজ করে থাকে মা বাবা। তাই কি করলো? মাকে কথা দিল, মাগো আমি তোমার কাছ থেকে বর চেয়ে নেব, কিন্তু মা তুমি আমাকে কথা দাও। ও মা, তুমি আমাকে কথা দাও, আমি যে বর নেব, আমাকে তো সেই প্রস্তুতি নিয়ে তারপর বর নিতে হবে। আমি জাগরণ করেছি, তাহলে আমার শরীরটা বাসি হয়ে গেছে, তাহলে আমাকে স্নান করতে হবে, শুদ্ধ শান্ত মনে পবিত্র ভাবে তোমার কাছ থেকে মাগো আমি বর চেয়ে নেব। কিন্তু মা তুমি আমাকে কথা দাও, আমি স্নান করতে যাচ্ছি
নদীতে, যতক্ষণ আমি না আসবো মাগো তুমি এই আসন ছেড়ে তুমি যাবে না, কথা দাও মা। কথা দিলাম পদ্মা, তোর মনের বাসনা আমি পূর্ণ করব। তুই স্নান করে ঘরে ফিরে আসবি, তোকে আমি বর দেব, তারপর তোর গৃহ থেকে যাব। এইভাবে তে মাকে সিংহাসনে রেখে আমার পদ্মা মা কি করিল তাই, একটা কলসি কাছে নিয়ে দৌড়ে দৌড়ে নদীর ঘাটে যায়। ওই নদীর ঘাটে গিয়ে পাড়ের মধ্যে বসে বসে ভাবছি, এখন আমি যদি স্নান করে যাই তাহলে মা আমাকে বর দেবে আর মা চলে যাবে। আর আমি যদি এখান থেকে না যাই, মা যে কথা দিয়েছে আমি না গেলে মা বাড়ি ছেড়ে আমার ঘর ছেড়ে যাবে না। আমি যদি ফিরে না যাই তাহলে মা সারা জীবনের জন্য আমার ঘরে থাকবে বাধা। না না, আমি আমার সন্তানদের জন্য, আমার সংসারের জন্য আমি আর ঘরে ফিরে যাব না। গলায় কলসি বেঁধে আমার মা কি করিল তাই, জলের ঘাটে নেমে প্রাণ বিসর্জন দিল। ও গো লালা তোমারে জানা, সেদিন থেকে মাতা হারা হলাম আমি। ও গো লালা তুমি তো জানো না, এক মা হারিয়ে আরেক মা পেলাম ঘরে, আমি তোমায় করি বর্ণনা। আর এইখানেতে আমার কাছে তোমার জিজ্ঞাসা যে ছিল, আশা করি সভা মাঝে জবাব হয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল, মা লক্ষ্মী প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। এখানেই তার জিজ্ঞাসা ছিল, কোন প্রাণের প্রিয়জনকে তুমি হারিয়ে এত প্রতাপশালী হয়েছো? আমার জন্মদাত্রী মাকে হারিয়েছি, আর জন্মদাত্রী মাকে হারিয়ে আমি লক্ষ্মী মাকে পেয়েছি। লক্ষ্মী আমার সংসারে, আমার ঘরে রয়েছে বাধা, যার জন্য কোনোদিনও টাকা পয়সার অভাব হয় না। পরীক্ষা করার তরে জগৎ শেঠকে পরীক্ষা করার জন্য সকলে জানতে পেল জগৎ শেঠ তার টাকা পয়সার কোনো অভাব নেই। কত মানুষ যে ভিখারির বেশ ধরে তাকে পরীক্ষা করতে এসেছে যে আমি তোমার গৃহে সেবা নিতে চাই। সেবা করতে এসে দেখে লাকড়ি নাই। এখন লাকড়ি নাই, রান্না হবে কি দিয়ে? জগৎ শেঠ কি করলো, সঙ্গে সঙ্গে টাকার বস্তা বের করে দিল, টাকার বস্তা দিয়ে তোমরা রান্না করো। তাহলে কেমন টাকা তার ঘরে আছে? একদম নয় ফাঁকা, সংসার ভর্তি টাকা। যার ঘরে রয়েছে মা বাধা, লক্ষ্মী মা, তার কি টাকার অভাব হতে পারে? এখানেই তোমার ছিল জিজ্ঞাসা, জবাব হয়ে গেল এই সভা মাঝে। আমি বলি কিনা, আমার মনে যারে চায়, আমার দিলে যারে চায়, দেশ বিদেশে ঘুরে বেড়াই, তারে পাই কোথায়? আমার মনে যারে চায়, আমার মনে যারে চায়, আমার প্রাণে যারে চায়, দেশ বিদেশে ঘুরে বেড়াই, তারে পাই কোথায়? আমার মনে যারে চায়, আমার মনে যারে চায়, আমার প্রাণে যারে চায়, দেশ বিদেশে ঘুরে বেড়াই, তারে পাই কোথায়? আমার মনে যারে চায়। বেশ তো কথা বললে তুমি, মিথ্যা বলো নাই। গুরুদেবের আদেশেই এলাম আমি তোমার ঠাই। শোনো, সোনায় যখন ময়লা ধরে ওটা পোড়ায়ে খাঁটি করে। গুরু যারা ওই সোনার কারিগরের মতো তারা। আমার মধ্যে একটু ময়লা ছিল। শত্রুর বাড়ি আমি যাব, কিন্তু শত্রুকে যে মিত্র করতে হবে
এটা আমার গুরুদেবের আছে জানা, এটা তো আমার মনে ছিল না। হ্যাঁ, বৃন্দাবনের গোপী যারা, তারা নামলো যখন জলে, বসন নিয়ে নন্দের কালা উঠল কদম ডালে। হ্যাঁ, কৃষ্ণ বস্ত্র দাও, আমরা কুলনারী ভয়ে মরি, কেমন এ বাড়ি যাই। আবার কৃষ্ণ বলে ডাঙ্গায় ওঠো, বস্ত্র দিব তাই। কিন্তু লজ্জাবতী নারী, আমরা কি লজ্জা নিয়ে এই ডাঙ্গায় উঠতে পারি? কৃষ্ণ সেদিন বলেছিল, কেন তোমরা না সব দিয়েছ, সবই না আমাকে দিয়েছ, কই তোমরা লজ্জা তো আমাকে দিতে পারো নাই। ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে গোবিন্দ প্রাপ্তি নয়। গোপীরা সেদিন খাঁটি সোনা হয়েছিল, তুমি করেছো সৃষ্টি, তোমারই দৃষ্টি দেখো, তুমি কারিগর তৈরি করেছো। তাই বন্ধু, তোমার বাড়ি এসেছি, তোমার এক মুষ্টি ভিক্ষা না পেলে আমার যে গুরু সেবা হবে না। তার মানে তুমি মনটা পবিত্র করে তারপর এসেছো নাকি? খাঁটি সোনা? অবশ্যই। মানে সোনার মধ্যে কোনো গাদ নাই তো? না না না, তুমি আমাকে মারতেও পারো, তবু আমি সে মরণের ভয় করি না। কিন্তু দেখো লালা, তুমি যে আশায় আমার ঘরে এলে, আমি তোমাকে কি ভিক্ষা দেব বলো? তুমি যে ব্যবস্থা আমি ভিক্ষা করে চাইছো। দিচ্ছি। আচ্ছা, আমি জানি তুমিও টাকার পাহাড় জমায়েছো, ওই অহংকারের টাকা দিয়ে আমার গুরু সেবা হবে না। ওরে ভাই, চলো তুমি আর আমি দুজন মিলে এবার নগরে ভিক্ষা করে ওই ভিক্ষা নিয়ে তারপর গুরুদেবের চরণে তোমাকে নিয়ে আমি সমর্পণ করতে চাই, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। নইলে উপায় নাই। আমার মনে যারে চাই, হ্যাঁ। আমার প্রাণে যারে চাই, দেশ বিদেশে খুঁজে বেড়াই, তারে পাই কোথায়? হরি বল, হরি বল। মনে যারে চাই। তাই সভায় আছেন যত মাতা মাসি বাবা কাকাগণ, চরণ ধরে বিনয় করি আমরা দুইজন, ভিক্ষা দিয়ে দেন পাঠাইয়া গুরুদেবের ঠাই। আবার সকলেরই দ্বারে দ্বারে মিনতি জানাই। আজকে যারা শেঠ, যারা জমিদার, তারা আজকে সবকিছু ছেড়ে দিয়ে ভিক্ষা চাইছে। হরি বল, হরি বল। আপনারা সকলে মিলে মায়েরা বাবারা যারা রয়েছে, সকলে কৃপা ভিক্ষা কিছু করে দান করবেন। হ্যাঁ, যারা রয়েছেন থাকিতে কিঞ্চিত না করিবেন বঞ্চিত, যা বাবারা আসুন, সম্ভব তাই বাবারা দেবেন, আসুন, মায়েরা কোনো দোষ আসুন। নাই। সবে মিলে করি কাজ। সময় কারো কথা শুনে না, আসুন। এখানে এসে যেটা শুনলাম, এই অনুষ্ঠানটা বন্ধ হয়ে গিয়েছিল, হ্যাঁ, অনেক দিন ধরে বন্ধ ছিল। অনেক দিন বন্ধ ছিল, আবার আপনাদের কৃপায় আপনাদের আশীর্বাদে যেহেতু নিতাই চালু গৌর, হয়েছে, হরি বল, হরি বল। হরি বল, হরি এক বল, বাবা হরি বল। 150 টাকা দান করে আবার দিল। সকলের দান নিয়ে সকলে মোরা দান করে। ভান্ডে দিব জমা, বাবা, ভুলে অপরাধ করিলে করে দিবে ক্ষমা, যাহা পারো তাহাই দিবা, লজ্জার কিছুই নাই। আসেন মায়েরা, আসেন। অল্প দিলেও তুষ্ট আমার নাগর কানাই। হরি বল, হরি বল, হরি বল। ভক্তদেরই দান নিয়ে আমি ভান্ডে দিলাম জমা, ঠাকুর যেন ভুলের অপরাধ করে দেয় গো ক্ষমা। পারের ঘাটে যাবে যখন লাগবে পারের করি, করি ছাড়া পার করে না আমার দয়াল হরি। যেদিন যাবে পার ঘাটায় সেদিন কাঁদবে তার আশায়, পার হবে তার দয়ায় ওই সে ভব দরিয়ায়। বিদেশে ঘুরে বেড়াই তারে পাই কোথায়, আমার মনে যাবে যায়। আমার মনে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার প্রাণে যারে চাই, দেশ বিদেশে ঘুরে বেড়াই, তারে পাই কোথায়? আমার মনে যারে চাই। গান হরি শেষ বল, হয়নি, হরি বল। আপনারা কেউ যাবেন না। বাবা, আমাদের পালা এখনো আপনারা কিন্তু মিলন ভিক্ষা হয়নি। দিয়ে
আপনারা আবার কেউ সুন্দর যাবেন না। করে বসুন। তারপর আবার পরবর্তী শিল্পী রয়েছে নিতাই গৌর হরি বল। আস্তে 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 হে, আস্তে হরি বল। আস্তে আস্তে আস্তে। আজকের সেরা দানি ওই দান জমা থাকবে দেখো চিত্রগুপ্তের খাতায়, নিতাই গৌর যেদিন হরি বল। যাবে ভগবান ভাবনা থাকবে না তো আর, গোবিন্দ হবে কর্ণধার, অনায়াসে করে নিবে পার, তুমি ঠেকবে না তো দায়। দেশ বিদেশ দেশে খুঁজে বেড়াই তারে পাই কোথায়, আমার প্রাণে যারে চায়, প্রাণে যারে চায়, হরি বল হরি বল। আমার দিলে যারে চায়, দেশ বিদেশে খুঁজে বেড়াই নিতাই গৌর হরি বল হরি বল। আস্তে বাবার নামটা নামটা একটু শুনতে চাই, বাবার নামটা শুনতে চাই। হ্যাঁ, রঙ্গিয়া পাল মনের মধ্যে রয়েছে রঙ্গ, তাই 100 টাকা দান করেছে। মানে এতক্ষণে এই যে আরেকজন বাবা এসেছে 100 টাকা। ও খুচরা, মায়েরা জানতাম খুচরা করে, এখন তো দেখা যায় বাবারাও খুচরা করে নাকি। দেখো হরি বল হরি বল হরি বল। সব তবুও কিন্তু সমান যায় না। আজকে কিন্তু তবুও লেডিস মানে সেরা দানি হয়ে আছে, হরি বল, বাবারা হরি বল। কিন্তু পিছিয়ে আছে। এটা কিন্তু আমি আশা আগামীকাল করি নাই। আগামীকাল বাবারা সেটা পূরণ করে দিবে। আচ্ছা আচ্ছা, মানে বেশি করে নিয়ে আসবে। অবশ্যই, এখনো বোধহয় অবশ্যই। আজকে বোধহয় নিয়ে আসেনি তবে নাকি। দেখেন এই যে আনন্দ করে আপনারা যে নিতাই যা গৌর দেবেন। হরি বল হরি বল। হরি বল। বাবা নদিয়া থেকে আগত হরেন সরকার দেখেন কত হরি দূর বল, থেকে এসে হরি দান বল। করলো, 100 টাকা দান করেছে। অবশ্যই গোবিন্দের বলা ভান্ডারে সেই দান দরকার, জমা করলাম। নদিয়া থেকে দাঁড়িয়ে এসেছে নাম হরেন সরকার। সরকার। হ্যাঁ। ওগো যারা যারা দান করিল আসিয়া আসরে, সবাইকে যেন কৃপা করে আমার কৃষ্ণ নটবরে, রাধা লইয়া তাহার বায় যেন বাসনা পুরায়, যেদিন পারের ঘাটে যায় পার করবে ওই না প্রেমের নাই আমার নাগর শ্যামরায়। দেশ বিদেশে খুঁজে বেড়াই তারে পাই কোথায়, আমার প্রাণে যারে চায়, আমার প্রাণে যারে চায়। আমার প্রাণে জানে দেশ বিদেশে ঘুরে বেড়াই তারে পাই কোথায়, আমার দিলে জানে চায়, আমার দিলে জানে চায়, আমার প্রাণে জানে চায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। একজন দাদা ভাই এসে 150 টাকা, আবার সঙ্গে 16 আনাও দিয়েছে কিন্তু। আবার ছিল শত্রু বন্ধু হয়ে 151 টাকা। করে আলিঙ্গন, গুরুর পদে দুইজনাতে লইল শরণ, তাদের শত্রুতা ভাবে দূরে গেল, অগো বন্ধু হয়ে গুরু চরণে জমা হলো, সবাই মিলে হরি বলো, শত্রুতা ভাব দূরে গেল, সবাই মিলে নিতাই হরি গৌর বলো। হরি বল হরি বল হরি বল। বন্ধু থেকে শত্রু থেকে আবার বন্ধু হলো, হরি বল হরি বল। আজকে লালা বাবুর হাতে লালা ভিক্ষা নিতে এসেছে, এমনিতে ভিক্ষা তো করেছেই, তারপর শেষ পর্যন্ত লালা বাবুর কাছে ভিক্ষা স্বরূপ কি দিল, জগৎ শেঠ যে কখনো মাথা করে নাই হে, সেই জগৎ শেঠ লালার এই বেশভূষণ দেখে লালার কথা শুনে সে নিজেকে ভিক্ষা দিয়ে দিল লালার বল, বাহ, সেই বাহ, বাহ। ঝোলার মধ্যে। দেখো ভাই, শ্রীচরণ। গুরুজনের কাছে মাথা হেট করলে সম্মান বাড়ে। হ্যাঁ, আমার থেকে যেজন বড় তার কাছে মাথা হেট করলে আমার সম্মান বাড়ে, এটাই জগতের নিয়ম। তাই আমরা মানুষ হয়ে আমরা মনুষ্যত্ব রক্ষা করতে চাই, আমরা যেন মানুষকে বড়দেরকে সম্মান দিয়ে চলতে পারি, এই আবেদন সকলের ঠাই। এবার একটা গান শোনাও, পরবর্তী শিল্পী সেও চলে আসবে আসরে, যারা রয়েছেন যাবেন না। এবার এতক্ষণ একটু ঘুম ঘুম ভাব, ঝিমঝিম ভাব, এবার কিন্তু শুরু হবে আবার সেই ধামাকা।